আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ। সাউন্ড শোনা যাচ্ছে কি? স্যার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা আমরা গতদিন ডেটা সাফিসিয়েন্সির কিছু অংশ করেছিলাম, বাকি অংশটা আজকে শেষ করে আমরা ডেটা সাফিসিয়েন্সিটা কমপ্লিট করে ফেলবো। তাহলে চলেন আমরা প্রথমে দেখি কি আছে। আমরা বলছিলাম যে ম্যাথের বিভিন্ন সেকশন ওয়াইজ ভাগ করে করে আমরা দেখাবো। তো এখানে পার্সেন্টেজের কোয়েশ্চেন আমরা দেখবো কয়েকটা, তারপরে বাকি যা আসে তা। এখানে প্রথমে দেখেন কি বলছে যে হোয়াট নাম্বার 15% অফ এক্স। তো আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট নাম্বার 15% অফ এক্স, মানে এক্স এর 15% যদি করেন তাহলে যেটা আসবে সেই নাম্বারটা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো বিষয়টাকে যদি আমরা এক্সপ্লেন করে এভাবেই করতে পারি, এক্স একটি সংখ্যা, তার কত পার্সেন্ট বের করতে বলছে? 15%। 15% মানে হলো 15/100। কেমন? এখন এইটার ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা বুঝতেই পারছি এইটার ভ্যালু যদি বের করতে হয়, ফার্স্ট অফ অল আমাদের এক্স এর ভ্যালুটা জানা দরকার। এখন এই এক্স এর ভ্যালু কোথায় পাবো? সেটা আমাদের এক্স এর ভ্যালু বের করার জন্য সাফিসিয়েন্ট ডেটা স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এদের উপর বেস করে আমরা আনসার করব। তো আমরা দেখি যে আমাদের প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটাতে কি বলা হয়েছে যে 18 ইজ 6% অফ এক্স। তো তারা বলতেছে যে এক্স এর 6% সমান নাকি 18। আচ্ছা, আমরা তো বলেছি যখন স্টেটমেন্ট 1 নিয়ে চিন্তা করব তখন স্টেটমেন্ট 2 এর দিকে তাকাবো না, শুধু 1ই পড়ে থাকবো। এবং আমরা আরো একটা কথা বলেছি, যখন কোনো ভ্যারিয়েবলের মান বের করতে বলে তো ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে অফকোর্স মাস্ট বি 1, দ্যাট মিনস একটা ইউনিক ভ্যালু আসবে, একাধিক ভ্যালু আসবে না। তো স্টেটমেন্ট 1 অনুযায়ী তাদের কথা যেটা বলছে যে 6% অফ এক্স, দ্যাট মিনস 6% অফ এক্স মানে হলো আমরা এইভাবে লিখতে পারি এক্স এর 6% অফ মানে ইন্টু 6% মানে কি 6/100। এইটা ইস মানে কি ম্যাথমেটিক্সের ভাষায় সমান, আর সেটা সমান কত তারা বলছে? 18। এখন দেখেন আমরা বারবার বলি যে ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে ম্যাথমেটিক্স পুরোটা ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট ওয়েটা জানেন যে আসলে সমাধান করা যাবে কিনা। এটাই লজিক্যাল কথা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে। আচ্ছা আপনারা বলেন তো, এটা কি আমার সমাধান করা দরকার আছে? আমরা কি বলতে পারি যে এইখান থেকে কোনো এক্স এর মান বের করা যায়? এই স্টেটমেন্ট 1 ব্যবহার করে কোনো এক্স এর মান কি বের করা আদৌ পসিবল কিনা? ইয়েস পসিবল, ইয়েস পসিবল। আমার বের করার দরকার নাই, বের করে সময় নষ্ট করার দরকার নাই, পসিবল। দ্যাট মিনস আমরা এখানে এক্স এর ভ্যালু বসাইলে আমরা এটার একটা মান পাবো। তাহলে বলতে পারি স্টেটমেন্ট 1 আসলে এখানে সাফিসিয়েন্ট ওই প্রশ্নটা সমাধান করার জন্য, এক্স এর ভ্যালু বের করার জন্য। তাহলে আমাদের আনসার হতে পারে অপশন এ অথবা অপশন ডি, অ্যাকর্ডিং টু জিয়ারিজমেট স্ট্রাকচার। হ্যাঁ, গতদিন আমরা ক্লাসে আলোচনা করছি। আচ্ছা, এবার আমরা এখনো বলতে পারছি না যে আসলে আনসারটা কি হবে। আমাদের অপশন পরে যে স্টেটমেন্টটা আছে সেটাও দেখতে হবে। তো এবার স্টেটমেন্ট 2 নিয়ে কাজ করব। যখন স্টেটমেন্ট 2 নিয়ে কাজ করব তখন আমরা মোটেও স্টেটমেন্ট 1 এ কি ছিল সেটার দিকে তাকাবো না, বা ওই জিনিসটা পুরাই ভুলে যাব। এতক্ষণ যা ক্যালকুলেশন করছি সব ভুলে যাই, এবার শুধু স্টেটমেন্ট 2 নিয়ে পড়ে থাকি। স্টেটমেন্ট 2 তে তারা বলতেছে যে 2/3 অফ এক্স ইজ 200। তার মানে স্টেটমেন্ট 2 অনুযায়ী দেখি তো আমরা আসলে এক্স এর মান বের করা যায় কিনা। তারা বলতেছে 2/3, দ্যাট মিনস 2/3 অফ মানে ইনটু এক্স ইস মানে সমান কত? 200। আচ্ছা এবারও বলেন স্টেটমেন্ট 2 থেকে কি আমরা এক্স এর কোনো ভ্যালু বের করতে পারবো? সেটা কি পসিবল কিনা? হ্যাঁ পসিবল। তাহলে এক্স এর মানটা এখানে বসায় দিলে আমার ওই পুরো যে মানটা, ওই নাম্বারটা বের হয়ে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের স্টেটমেন্ট 2 যেটা, সেটাও সাফিসিয়েন্ট এই প্রশ্নটা সমাধান করার জন্য। তার মানে যদি আমার উভয় সাফিসিয়েন্ট হয়, উভয় স্টেটমেন্ট, তাহলে আনসার এ না, আনসার হবে অপশন ডি। তাহলে এইখানে আমাদের, হ্যাঁ তাহলে এইখানে আমাদের স্টেটমেন্ট ডি কোথায় আছে? দেখেন ডিতে কি বলা আছে। স্টেটমেন্ট ডিতে বলা আছে ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে দুইটা স্টেটমেন্টেই পর্যাপ্ত ডেটা আছে ওই প্রশ্নটা সমাধান করার জন্য। সেক্ষেত্রে আমরা ডি দাগাচ্ছি।
বুঝা গেল? এইবার আপনার আমি আগের দিনের ক্লাসে অপশন রাখি নাই, অপশন আগে আলোচনা করছি। এখন আমি কি করছি, প্রত্যেকটা প্রশ্নের নিচে অপশনগুলো বলে দিচ্ছি যে কখন কি লাগাবেন। ওকে, কারণ কিছু ভেরিয়েশন আসবে, সবসময় যে এভাবে হবে তাও না, কিন্তু এই ফরম্যাটটা নাও মানা হতে পারে আমাদের দেশে। আচ্ছা, এখন যদি কেউ বলেন যে আনসার করতে হবে কিনা, আপনি ভাই আপনার খুব ইচ্ছা হলে আনসার ক্যালকুলেশন করে বের করে নেন। এক্স এর মান কত আসবে? 300। ওকে, এখানে 300 বসায় দেন এক্স এর মান, তাহলে এখানে আলটিমেটলি আমার একটা রেজাল্ট আসবে। তো 3 পূর্ণ কত? 45। এখন এই মানটা বের করে আমার সময় নষ্ট করার দরকার আছে? দরকার নেই। এইটাই হচ্ছে ডেটা সাফিসিয়েন্সির বিউটি, যে ওয়ে অফ ক্যালকুলেশন। তার মানে এইটা দিয়ে কিন্তু আপনার ম্যাথমেটিক্স কত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন তার একটা বিশাল জায়গা আপনার এখানে তৈরি হবে, এবং চিন্তার পরিধি বাড়বে। তখন আপনি নিজে নিজে ম্যাথ করতে পারবেন, মানে খুব অন্যের সহযোগিতা ছাড়াও আপনি যদি একটু বেসিকটা জানা থাকে তাহলে আপনি খুব সহজে পারবেন। তো ডেটা সাফিসিয়েন্সির সাথে যদি ম্যাথমেটিক্স মিলায়া পড়েন তাহলে বেশ ভালো একটা আপনার প্রিপারেশন কিন্তু হয়। আসেন আমরা পরে দেখি কি বলছে, নেক্সট কোয়েশ্চনটায় আসি। ওকে, বোর্ডটা মনে হয় হ্যাং করে ফেলছে। আমরা পরের কোয়েশ্চনটা দেখছি কি আসছে, একটু ওয়েট করি। ওয়েট করলে ঠিক হবে। আচ্ছা, স্লাইড পরে হ্যাং হয়ে গেল কিনা বোর্ডটা দেখুন তো, আবার দেন তো কি হয়েছে। কিছুই শোনে না। একটু ওয়েট করেন আপনারা প্লিজ। সমস্যা নেই। দুই আছে। আচ্ছা, একদম প্রথম থেকে দেন তো, এটা ক্রস করে দিয়ে। আপনি একটু কষ্ট করে ধৈর্য সহকারে অপেক্ষা করুন। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। আমাদেরকে যদি শিখতে দেওয়া হতো। শীট দিয়ে দিচ্ছি আজকে। দেখেন, আজকে ডেটা সাফিসিয়েন্সি শীট কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে। গত ক্লাস এবং আজকের ক্লাসে আমরা একটা শীট দিব, ওই শীটটার মধ্যে ডেটা সাফিসিয়েন্সিও থাকবে আর গ্রাফ চার্টও থাকবে। তার মানে গ্রাফ চার্ট মানে ডেটা ইন্টারপ্রিটেশন যেটাকে বলে, সেটা ডেটা সাফিসিয়েন্সি দুইটা মিলে একটা শীট হবে। হ্যাঁ, ওই শীটটা আজকে দিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেছে। এটা আমরা পিডিএফ আপলোড দিয়ে দেব। অফ করে দেবেন নাকি? অফ করে দেন। আর আপনাদের যে অনেকেই বলছিলেন যে আমাদের গুগল শিটটা নিয়ে একটু প্রবলেম ছিল, গুগল শিটটা এখন আমি আজকে একদম ঠিক করে দিচ্ছি, ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওখানে অলরেডি করে দেওয়া হয়েছে লেকচার, ডেট এবং লিঙ্ক এবং পিডিএফ সব। এখন যদি একটু ঢুকেন তাহলে ক্লাস এবং ক্লাস পিডিএফ মিলাতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি কেউ ঢুকে দেখে থাকেন আর কি। জি স্যার, দেখছি আগে নতুনগুলো আলাদা করে দেওয়া। আচ্ছা, এখন আমি গুছিয়ে দিয়েছি, এটার জন্য অনেকে বলছিলেন যে মিলানো যাচ্ছে না, এটা গুছিয়ে দেওয়া হয়েছে। আর আমি যে টিচার ওয়ার্ক যেগুলো করাই সেগুলোর শিট মানে সেই পিডিএফ গুলো দিচ্ছিলাম না, তো সেইগুলো আমি এখন যেহেতু অনেকেই চাচ্ছিলেন, তো এটাও আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আস্তে আস্তে গুছানো হচ্ছে, গুছিয়ে আমরা একসাথে এগুলো দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের হয়তো অনেকেরই এই জায়গাগুলোতে এত বেশি এক্সপার্ট না, তো আমরা প্রতিদিনই এটা বলি এবং ক্লাসগুলোতেও শেষে আমি ভিডিও সহ দেখায় দিচ্ছি।
আপনারা প্রত্যেকে যে যেখানে অনলাইনে ক্লাস করেন, আপনাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস নেওয়া হয়, যে কোনো গ্রুপেরই আপনার মূল জিনিসগুলো খুঁজে পাওয়ার জন্য ফিচারে যেতে হয়। গ্রুপের নিচে বাম পাশে দেখবেন ফিচার বলে একটা কথা আছে। ওই ফিচারে ঢুকলে ওই গ্রুপের যে মূল বিষয়গুলো, যেগুলো স্টুডেন্টের চাহিদা, সেগুলো ওইখানে পিন করে দেওয়া থাকে। তো ওই ফিচারে ঢুকলে প্রথমেই দেখবেন আমাদের ক্লাস রুটিন দেওয়া আছে, পরে দেখবেন একটা গুগল শিট দেওয়া আছে। তো গুগল শিটে ক্লিক করবেন, ওইখানে তারিখ ওয়াইজ দেখবেন যে আপনার তারিখ, লেকচার এবং ক্লাস লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক হেডলাইন দিয়া আপনি যে ক্লাসটা দেখতে চান ওই ক্লাসে ক্লিক করলেই একটা লিঙ্ক বেশি উঠবে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে ক্লাসে নিয়ে যাবে। এই কথাগুলো আমি রেগুলার বলে যাচ্ছি আপনাদের। তো অনেকে হয়তো এই বিষয়তে এতটা এক্সপার্ট না হওয়ার কারণে ধরতে পারেন না। এবার কি বুঝতে পেরেছেন ম্যাডাম? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। তো এই বিষয়গুলোর জন্য এবার ঠিক আছে, এই বিষয়গুলোর জন্য আমাদের খুব সিভিয়ারলি কথা বলেন, অনেকে খুব হার্ড হয়ে কথা বলেন, কিন্তু আমরা বারবারই বলি, হয়তো আপনারা খেয়াল করেন না। তো যেখানে ক্লাস করেন, যে জায়গাতেই ক্লাস করেন, অনলাইনের ব্যাপারে এই জায়গাগুলো একটু স্মার্ট হবেন। এখন তো ইউটিউব আছে, সবই তো সম্ভব। আসেন আমরা পরে দেখি। এবার আপনারা সম্পূর্ণ ভিন্ন একটা কিছু দেখবেন, ঠিক আছে? ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে দেখেন প্রশ্নটা তারা কি বলছে। আমরা অনেকটা, এই প্রশ্নটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল রিজনিং টাইপের কোয়েশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্টের। তার মানে ডেটা সাফিসিয়েন্সি কিন্তু সবই আসতে পারে, পিওর ম্যাথমেটিক্স, ক্রিটিক্যাল রিজনিং সবই থাকবে। হু ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ পি? প্রশ্ন করা হচ্ছে আমাদের পি এর ইমিডিয়েট রাইটে কে আছে? এমন 5% পি কিউ আর এস এন্ড টি ফেসিং নর্থ, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ফেসিং নর্থ। এই 5 জন ব্যক্তি কেমন করে দাঁড়িয়ে আছে? নর্থ মুখী হয়ে দাঁড়িয়ে আছে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টে আপনাদের শিখাইছিলাম, যদি কেউ নর্থ মুখী হয়ে দাঁড়ায় থাকে, এখানে পি, কিউ, আর, এস এবং টি সবাই নর্থমুখী হয়ে তাকায় আছে। নর্থ মানে মানচিত্রের উপরে। তো নর্থমুখী হয়ে যদি তাকিয়ে থাকে, তাহলে ডান বাম কোন জায়গাটা, এটা আমরা ওই দিন বলছিলাম। তো আপনি আপনার জায়গায় চিন্তা করবেন, আপনার ডান যেদিকে সেদিকে চিন্তা করবেন, বাম যেদিকে সেদিকে চিন্তা করবেন। ক্লাস আছে, ক্লাস দেখলে বুঝতে পারবেন, রেকর্ডিং। তো আপনারা নর্থ তো বুঝেন, হ্যাঁ? নর্থের ডিরেকশন গুলাও কি, সাউথ ওয়েস্ট এগুলা কি আমরা শিখাইছিলাম, ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আর আপনার এই প্রবলেমগুলো হবে না, ঠিক আছে? তো নর্থমুখী হয়ে যদি থাকে, তাহলে আপনার রাইট এবং লেফট কোন সাইডে বুঝতে হবে। যদি নর্থমুখী হয়ে থাকে, মানে আপনার মুখ, আপনার ফেসটা যদি নর্থমুখী থাকে, তাহলে এটা হবে রাইট আর এটা হবে লেফট। এটা আপনার সাপেক্ষে চিন্তা করেন। এখন আমি যদি এইভাবে তাকাই, তাহলে আমার লেফট এবং রাইট আরেক দিকে চলে যাবে, ওটা সাপেক্ষে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন নর্থ এবং লেফট এবং রাইট কোন দিকে হবে। এখন এই যে 5 জন ব্যক্তি, তারা প্রত্যেকেই উত্তরমুখী হয়ে তাকিয়ে আছে। এখন প্রশ্ন করা হচ্ছে, তাহলে পি এর রাইটে কে হবে? দেখেন এখানে পি, সে উত্তর নর্থমুখী হয়ে তাকায় আছে, তাহলে তার রাইট হচ্ছে এইটা, এই সাইডটা হচ্ছে রাইট। তো এই রাইট সাইডে কে হবে? আমাদেরকে এই প্রশ্নটা করা হচ্ছে, এইটা খুঁজে বের করেন যে এই পি এর রাইটে, ইমিডিয়েট রাইটে কে বসবে। শুধু রাইট না, ইমিডিয়েট রাইট, মানে ঠিক পি এর পরে ওই ইমিডিয়েট এবং প্রিসিডিং এগুলোও লিখে দিছি, ক্লাসটা দেখলে বুঝবেন। এবার আসি তাহলে আমাদের স্টেটমেন্টে কি বলছে দেখি। তো স্টেটমেন্ট 1-এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, মানে আর নাকি কিউ এর লেফটে 3 নাম্বার পজিশনে আছে, এন্ড এবং পি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ আর। তার মানে আর কে যদি আপনি নির্ণয় করতে পারেন, তাহলে আর এর রাইটে 2 নাম্বার পজিশনে থাকবে হচ্ছে পি। ফাইন। তো আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি। প্রথম অংশ যেটা বলছে সে অনুযায়ী যদি বলি, আর হবে থার্ড কার? লেফট অফ কিউ, কিউ এর লেফটে 3 নাম্বার পজিশনে। সাপোজ এই হচ্ছে আমার কিউ, তাহলে কিউ এর লেফট কোন সাইড? নিশ্চয়ই বুঝতে পারছেন, এই সাইড লেফট। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, এই 3 নাম্বার, 1 2 3 নাম্বারে
তাহলে কিউ এর লেফটে আর ইজ থার্ড, আর এর অবস্থান হচ্ছে 3 নাম্বার পজিশনে টু দা লেফট অফ কিউ, তাহলে এখানে হবে হচ্ছে আর। এবার আসেন পরে কি বলছে, এন্ড এবং পি ইজ সেকেন্ড টু দা রাইট অফ আর, তো এই হচ্ছে আর, তো আর এর রাইট কোন সাইড নিশ্চয়ই বুঝতে পারছেন, এই সাইড রাইট, এই সাইডে কয় নাম্বার পজিশনে পি আছে, 2 নাম্বার পজিশনে, তাহলে এই দিক দিয়ে যদি আমি এটাকে বলি 1 নাম্বার পজিশন, তাহলে এটাকে বলি 2 নাম্বার পজিশন, তাহলে 2 নাম্বার পজিশনে এখানে কি আছে, পি। এখন বলেন পি এর ইমিডিয়েট রাইটে কে আছে, কিউ তাহলে কি স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট কিনা আমার ওই প্রশ্নটা সমাধান করার জন্য? দেখেন সাফিসিয়েন্ট, ওকে, স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট, পর্যাপ্ত ডেটা পাইছি, ফাইন। এবার আসি পরের স্টেটমেন্টটাও আসি, কারণ এইবার যে আনসার কি হবে আমি কিন্তু বলছি না, কারণ হচ্ছে আপনি অপশনগুলোর দিকে তাকায় দেখেন, এবার কিন্তু অপশনের দাস পুরাই চেঞ্জ হয়ে গেছে। সেটা কি, জি স্যার। সেটা কি একটু খেয়াল করে দেখেন। এবার অপশনগুলো কি বলতেছে যে 1 alone is sufficient while 2 alone is not sufficient, সেক্ষেত্রে এ দাগাবো, তাহলে জিআরই ফরম্যাটে এ, এইখানেও এ, ঠিক আছে। বি কখন দাগাবো, 2 alone is sufficient while 1 alone is not sufficient, তার মানে শুধুই বি তে পর্যাপ্ত ডেটা, শুধু 2 নাম্বার স্টেটমেন্টে পর্যাপ্ত ডেটা আছে, 1 নাম্বার স্টেটমেন্টে পর্যাপ্ত ডেটা নাই, সেই ক্ষেত্রে আমরা ওএমআর শিটের অপশন বি দেখাবো। এই পর্যন্ত ঠিক আছে, পার্থক্যটা দেখেন কোথায় হচ্ছে। সি ইদার 1 or 2 is sufficient, যদি এক স্টেটমেন্ট অথবা 2 নাম্বার স্টেটমেন্ট উভয়ে যদি আপনার সাফিসিয়েন্ট হয়, তাহলে নাকি আমরা দেখাবো সি। আর আমরা জিআরই স্ট্যান্ডার্ডে কি পড়ে আসছিলাম, প্রত্যেকটা স্টেটমেন্টে যদি পর্যাপ্ত ডেটা থাকে সেই ক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে ডি। তাহলে আমি বুঝাইতে পারছি যে স্ট্যান্ডার্ড কিন্তু চেঞ্জ হতে পারে, শুধু একটাতে পড়ে থাকলে হবে না, তার মানে তারা ডিরেকশন দিয়ে দিবে, ডিরেকশনটা আমাদের জন্য খুব জরুরি। আর ডি তে আমরা কি দেখাবো দেখেন, ডি তে তারা বলতেছে নিদার 1 or 2 is sufficient, মানে 1 অথবা 2 কোন স্টেটমেন্টে যদি সাফিসিয়েন্ট ডেটা না থাকে সেই ক্ষেত্রে নাকি আমরা অপশন ডি দেখাবো। ভাই বুঝা গেল? তাহলে একটা পার্থক্য আছে। আচ্ছা আমি 1 নাম্বার স্টেটমেন্টে কি পাইছি, সাফিসিয়েন্ট ডেটা পাইছি, তার মানে 1 নাম্বার স্টেটমেন্টে সাফিসিয়েন্ট ডেটা পাওয়া মানে এই স্ট্যান্ডার্ডে আনসারগুলো কি কি হইতে পারে, এ হতে পারে, আর কি হইতে পারে বলেন তো, সি হতে সি হতে পারে, ইয়েস রাইট। এবার আসি স্টেটমেন্ট 2 তে কি বলছে। স্টেটমেন্ট 2 তে তারা বলতেছে যে কিউ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি, কিউ নাকি হবে টি এর ঠিক ইমিডিয়েট লেফটে। হু মানে কে, খুব ইম্পর্টেন্ট বিষয়, হু মানে কে, এই টি ইজ সেকেন্ড টু দা রাইট অফ পি, পি এর রাইটে সেকেন্ডে থাকবে হচ্ছে টি। তাহলে আমরা 2 নাম্বার স্টেটমেন্ট অনুযায়ী একটু সাজাই, 2 নাম্বার স্টেটমেন্ট আমি একটু নিচে সাজাই, দেখেন তারা বলতেছে কিউ ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ টি। সাপোজ আমি এখানে টি কে রাখলাম, তাহলে টি এর ইমিডিয়েট লেফট কি, যদি দক্ষিণমুখী হয়ে থাকে, সরি উত্তরমুখী হয়ে যদি থাকে, তাহলে তার ইমিডিয়েট লেফট হচ্ছে এটা। আর এইখানে কে বসবে, তারা বলতেছে কিউ বসবে, ফাইন, কিউ কে বসাইলাম। এন্ড তারপরে দেখেন কি বলতেছে, টি হু মানে হচ্ছে টি ইজ সেকেন্ড টু দা রাইট অফ পি, তার মানে এই টিটা হবে সেকেন্ডে রাইট অফ পি। তাহলে আমি যদি পিটাকে এখানে রাখি, রাইট অফ পি বলছে তাই না, যে টি হু ইজ সেকেন্ড টু দা রাইট অফ পি, তাহলে পি কে আমি এখানে রাখলাম, তাহলে 1 2 হবে কি, তাহলে আমাদের সাজানোটা এবার ঠিক হয় নাই, আরেকটু অন্যভাবে চিন্তা করতে হবে। আবারও দেখি, কিউ ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ টি, কিউ হবে আপনার টি এর ইমিডিয়েট লেফটে হু মানে হচ্ছে টি ইজ সেকেন্ড টু দা রাইট অফ পি, তাহলে পি কে যদি আমি এইখানে রাখি, তাহলে 1 2 এই হচ্ছে 2 নাম্বার পজিশন, তাহলে এইখানে থাকার কথা হচ্ছে কার, টি এর। আচ্ছা এবার বলতেছে যে কিউ ইজ ইমিডিয়েট লেফট অফ টি, তাহলে টি এর ইমিডিয়েট লেফটে, তাহলে টি এর লেফট কি এই পাশে না, তাহলে ইমিডিয়েট লেফটে কে হবে, কিউ। এবার ঠিক আছে কিনা বলেন? জি। আচ্ছা
এইবার দেখেন তো, তাহলে কি আমাদের প্রশ্ন অনুযায়ী জানতে চাওয়া হয়েছিল পি এর ইমিডিয়েট রাইটে কে হবে? তাহলে পি হচ্ছে এটা, তাহলে তার ইমিডিয়েট রাইট হচ্ছে এই পাশে, কে আছে? তাহলে কি সাফিসিয়েন্ট কিনা স্টেটমেন্ট 2? জি স্যার। Sufficient. তার মানে আমরা বলতে পারি স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 বোথ সাফিসিয়েন্ট, উভয়ে হচ্ছে এখানে কি পর্যাপ্ত ডেটা আছে। সেই ক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডার্ডে আমরা কি দেখাচ্ছি? সি দেখাচ্ছি। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে অবশ্যই আমাদের অপশন দাগানোর যে ডিরেকশনটা তারা দিয়ে দিবে সেইটার দিকে আমাদের ভালোভাবে নজর দিতে হবে। আসেন তাহলে আমরা পড়ে যাই। এখানে কারো কোনো প্রশ্ন আছে? বলেন। এটা তো বাংলা আমরা সাধারণত জানি যে এক অথবা দুই মানে যে কোনো একটা। যদি বোথ থাকতো যে বোথ 1 and 2 আর স্যার এখানে কিন্তু কোনোটাই সাফিসিয়েন্ট না, এটাই তো বুঝাচ্ছি। ওটাই তো স্যার, এখানে তো এবিসিডি এর মধ্যে ওরাই সাফিসিয়েন্ট না অনুযায়ী কোনোটাই সাফিসিয়েন্ট। তো একটা হচ্ছে না। আচ্ছা, কোনোটাই সাফিসিয়েন্ট না। ইদার দেখেন সি নাম্বারে কি বলছে, ইদার 1 or 2 ইজ সাফিসিয়েন্ট। তার মানে আমাদের স্টেটমেন্ট 1 অথবা স্টেটমেন্ট 2 দুইটাই যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে এখানে কি আপনার কি এটা বুঝতেছেন যে যে কোনো একটা সাফিসিয়েন্ট হইতে হবে? হ্যাঁ, তো এইটা তো অর্থ এটাই না। যে আইদার 1 এইটা অথবা এটা, তার মানে কি দুইটা হইলে কি সমস্যা হবে? না স্যার বলেন। হ্যাঁ, তার মানে কি দুইটা হইতে পারে কিনা? পারে। আপনার কথা একটাও হইতে পারে, ইদার এটাও হইতে পারে অর ওইটাও হইতে পারে, তা দুইটাও কি হইতে পারে না? পারে, কিন্তু মিনিংটা একটু বুঝে নিয়েন, ঠিক আছে? তার মানে আমাদের এইটা দুইটাই সাফিসিয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা অপশন সিটাই রাইট। এখন আপনি বলেন, এইখানে ডিতে বলা আছে নিদার 1 nor 2 ইজ সাফিসিয়েন্ট। তার মানে এই ডি দিয়ে আমরা কি বুঝতেছি? আলটিমেটলি আমরা ডি দিয়ে আলটিমেটলি এটা বুঝতেছি যে দুইটার কোনোটাই সাফিসিয়েন্ট হবে না। আরেকটা অপশন ই থাকবে, আমি পরে দেখাচ্ছি। ই দিয়া যদি আরেকটা অপশন থাকে তখন কি বলবে? দুইটাকে সমন্বয় করে যদি আনসার পান। এখানে কি দুইটাকে সমন্বয় করার কোনো অপশন দিছে? দেয় নাই। এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই কোনো একটা পরীক্ষায়, মেবি পূবালী ব্যাংকের পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে? আপনারা যদি একটু জব সলিউশন দেখেন তাহলে পাবেন। তো সমস্যা নাই, এই যে অ্যাড্রেস করছেন আরো সামনে দেখাবো, ই অপশন থাকবে, এইগুলোর মধ্যে ই থাকবে, তখন কি হবে? তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আসেন আমরা তাহলে পরে আরেকটা কোশ্চেন দেখি। এবার ইকুয়েশন টাইপের একটা কোশ্চেন প্রশ্ন করা হচ্ছে যে ইস ওয়াই সমান 6, তার মানে হলো আমাদের কাছে জানতে চাচ্ছে যে ওয়াই সমান আদৌ কি 6 বলতে পারি কিনা। তার মানে এটা কি টাইপের প্রশ্ন? ইয়েস এবং নো টাইপের প্রশ্ন। ওয়াই সমান ইস ওয়াই সমান 6 আপনাকে প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে। ওয়াই সমান কি 6, তার মানে আমার এটা ইয়েস হইতে পারে আনসার, নো হইতে পারে। তো দুইটা আবার একসাথে যে স্টেটমেন্টটা হবে সেটা আবার ইনসাফিসিয়েন্ট হবে। যাই হোক, এবার আমি স্টেটমেন্ট 1-এ আসি। তো স্টেটমেন্ট 1 আমাদের বলতেছে যে ওয়াই স্কোয়ার সমান নাকি 36। আচ্ছা, ওয়াই স্কোয়ার সমান যদি 36 হয় স্টেটমেন্ট 1 অনুযায়ী, তাহলে আমরা বলতে পারি ওয়াই এর ভ্যালুটা কি আসছে? ওয়াই এর ভ্যালুটা প্লাস মাইনাস 6, প্লাস মানে 6 স্যার। ঠিক আছে? প্লাস মাইনাস 6। তাহলে বলেন আমরা ওয়াই এর মান 6 পাইছি কিনা? ইয়েস। আবার ওয়াই এর মান 6 পাই নাই কিনা? স্যার অপশনটা পাল্টে বলতে পারেন। তার মানে একই জায়গায় একই স্টেটমেন্ট থেকে আমরা ইয়েস এবং নো দুই ধরনের প্রশ্ন পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট না যদি দুই ধরনের প্রশ্ন হয়। এগুলো আমরা গত ক্লাসে ক্লিয়ার করছি। তো এটা আসলে আমাদের সাফিসিয়েন্ট না। তার মানে আমি আপনাদের বলছিলাম জিআরই স্ট্যান্ডার্ড এটা, যদি আমাদের সাফিসিয়েন্ট না হয় তাহলে স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট না হলে আনসার বিও হইতে পারে, আনসার সিও হইতে পারে, আনসার
ইও হতে পারে। ইউ হতে পারে। এখন কোনটা হবে তিনটার থেকে সেটা স্টেটমেন্ট 2 এর উপর আমরা এখন চিন্তা করব। ওকে, এখন যখন আমরা স্টেটমেন্ট 2 নিয়ে কাজ করব, 1 এ কি করেছিলাম সেটার দিকে তাকাবো না, দেখবো না, এবার শুধু স্টেটমেন্ট 2টা নিয়েই পড়ে থাকি। স্টেটমেন্ট 2 তে আসি। তো স্টেটমেন্ট 2 একটা মিডল টার্ম ব্রেক করতে বলা হচ্ছে। তো আপনারা খুবই এক্সপার্ট, বোঝাই যাচ্ছে এটা মিডল টার্ম ব্রেক করলে ওয়াই এর মানগুলা কি আসবে, 6 কে 6 যোগ করলে কত 7। তার মানে আমার একটা হবে এইরকম আর একটা হবে এরকম নাকি, সমান 0। বিষয়টা এমন না? জি জি। তাহলে বোঝা যাচ্ছে যে আমার ওয়াই এর মান 1, আবার ওয়াই এর মান কত 6। তাহলে এইবারও কি আমার ইয়েস নো কোশ্চেন দিচ্ছে কিনা, আনসার দিচ্ছে কিনা? দুইটা answer জি জি জি। তার মানে আমার স্টেটমেন্ট 2 তেও সাফিসিয়েন্ট ডেটা নেই। নাই। ইয়েস, তাহলে জানি কি করতে হবে। কি হবে? কি হবে এটা? দুইটাকে কম্বাইন করব। এক্স্যাক্টলি, এবার আসি। কি হবে না? কি? আচ্ছা কি হবে আমরা একটু দেখি। এবার আসি, দুইটাকে কম্বাইন্ডলি চিন্তা করব, 1 এবং 2 দুইটা স্টেটমেন্টকে একসাথে সমন্বয় করে দেখব যে আমরা ওয়াই এর একটা ভ্যালু, ইউনিক ভ্যালু বের করতে পারি কিনা। সেই ইউনিক ভ্যালু ইয়েসও হইতে পারে, নো হইতে পারে, যে কোনো একটা হবে। হয়তো ইয়েস, ইয়েস মানে ওয়াই এর মান 6, আর নো, নো মানে ওয়াই এর মান 6 না, যে কোনো একটা হইতে হবে, দুইটা একসাথে হওয়া যাবে না। তো স্টেটমেন্ট 2 অনুযায়ী আমরা ওয়াই স্কোয়ারের একটা ভ্যালু 36 পাচ্ছিলাম, ওয়াই স্কোয়ারের ভ্যালু 36 পাচ্ছিলাম। আর স্টেটমেন্ট 2 তে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াই স্কোয়ার মাইনাস 7y প্লাস 6 ইকুয়াল 0। তাহলে স্টেটমেন্ট 1 এর যে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা, সেটা স্টেটমেন্ট 2 তে যদি আমি বসায় দেই, তাহলে আমার ওয়াই স্কোয়ারের ভ্যালু 36 যদি এখানে বসায় দেই, তার মানে এইখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই এর কি কোনো একটা স্পেসিফিক মান পাওয়া যায় আদৌ, বলেন তো? 6 সাথে 42 হয়, 42 কে 7 দিয়ে ভাগ দিলে কত হয়, 6 হয়। তার মানে কি ওয়াই এর মান, আমি একটু ফাস্ট করলাম, ওয়াই এর মান এক্স্যাক্টলি 6, এর বাহিরে অন্য কিছু বের হইছে না ইউনিক ভ্যালুই বের হইছে, 6 এই বের হইছে। 6 এ বের হইছে। তাহলে 6 এ বের হওয়া মানে কি শুধুই ইয়েস, হ্যাঁ ইয়েস, শুধু ইয়েস, পাশাপাশি নো তো না। তার মানে দুইটাকে সমন্বয় করে আমরা সাফিসিয়েন্ট ডেটা পেয়েছি। সুতরাং যদি আমরা এমনটা দেখি যে দুইটাকে সমন্বয় করে সাফিসিয়েন্ট ডেটা পাওয়া গেলে কোন অপশন দাগাইতে হয়, অপশনে গিয়ে দেখলাম সি তে বলা আছে বোথ স্টেটমেন্ট টুগেদার আর সাফিসিয়েন্ট বাট নিদার স্টেটমেন্ট অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। মানে দুইটাকে একসাথে সমন্বয় করে যদি পর্যাপ্ত ডেটা পাওয়া যায়, আর যদি নিদার কোনোটা থেকে একা আলাদাভাবে ডেটা না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা কি অপশন সি দাগাবো। মানে দুইটাকে সমন্বয় করে আনসার পাইছি, তার মানে সি দাগাবো। আচ্ছা আপনারা দেখছিলেন যে ইদার 1 ও 2 ছিল আগের অপশনে, ওইখানে কি অ্যালোন কথাটা ছিল, ইদার 1 অ্যালোন অর 2 অ্যালোন, অ্যালোন শব্দটা কি উচ্চারণ করা হয়েছিল ওইখানে? না স্যার। এবার কি আমি পার্থক্যটা বুঝাইতে পারছি? জি। যে অ্যালোন যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে শুধুই একে অথবা শুধুই দুয়ে, ওইটা বোঝাবে আপনার ভাষা অনুযায়ী। কিন্তু 1 or 2 তার মানে দুইটার দুইটাই। ওকে, আমরা এরপরে আসি। স্যার ইয়েস, ওইখানে তো ওয়াই এর মানটা মাইনাস বের হয়, কোথায় মানে দুইটা সমন্বয় মাইনাস বের হয় না? কোথায় আমার একটু দেখান তো। না ওটা 42 থেকে বলো। ওয়াই মাইনাস 1। ওরে ভাইরে, আপনি যদি ম্যাথমেটিক্স ক্যালকুলেশনে দুর্বল থাকেন, তাহলে আপনার দ্বারা কোনোভাবেই ডেটা সাফিসিয়েন্সি বোঝা সম্ভব না। ঠিক আছে, আমরা ওয়াই স্কোয়ারের ভ্যালু বসায় দিছিলাম, আমরা ওয়াই স্কোয়ারের ভ্যালু কত 36 বসাইছিলাম, স্টেটমেন্ট 1 থেকে 36 নিয়ে আসলাম, মাইনাস 7y প্লাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা মাইনাস 7, 6 আর 36 যোগ করলে কত 42, তার মানে মাইনাস 42। তাহলে ওয়াই সমান মাইনাস 42 মাইনাস 7, অতএব ওয়াই সমান 6 সাথে 42। বলেন কি হলো ম্যাডাম? প্রশ্ন উত্তর পেয়েছেন? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দ্রুত বলেন। স্টেটমেন্ট 1 এ y স্কয়ার ইকুয়াল 36, এটা আমরা সঠিক হলো না কেন? এইটা যদি আমরা বর্গমূল করি তাহলে তো y এর মান পাওয়া যাবে না। ভাই আপনি বলেন, যিনি বলেছেন এটাকে যদি বর্গমূল করি, বলেন তো ওয়াই এর ভ্যালুটা কত আসবে? মানে শুধু উনি বলবেন, যে প্রশ্ন করেছেন উনি বলবেন কত আসবে।
6 আসবে। 6 আসবে। তাহলে আপনি একটা জিনিস জানেন না, সেটা কি ওই যে বললাম না, অনেক বেসিক জানতে হবে ম্যাথমেটিক্সের, তারপর ডেটা সাফিসিয়েন্সি জানবেন। আমরা এইখানে যদি 36 বলতাম, অনলি 36 বলতাম, তার বর্গমূল যদি করতাম, তাহলে সেটা প্রাইম বর্গমূল যেটা, সেটাকে কাউন্ট করা হয়। প্রাইম বর্গমূল এটাকে বলা হয় মুখ্য বর্গমূল, যদি কোনো চলক না থাকে। আর যদি এমন হয় যে কোনো চলকের মান বর্গমূল করে বের করতে হয়, সেই ক্ষেত্রে ওই চলকের মান বর্গমূল করে বের করলে প্লাস মাইনাস দুইটা জিনিসই দেখাইতে হয়। এক্স এর মান -6 হইতে পারে, ওয়াই এর মান +6 হইতে পারে, আবার -6 হইতে পারে। কারণ আমি -6 এরও বর্গমূল করলে +36 আসবে, আবার +6 কে বর্গমূল করলেও +36 আসবে। তাহলে এই যে বেসিকটা আপনি না জানার কারণে কিন্তু আপনি প্রবলেমে পড়ে গেছেন। বুঝা গেল? জি স্যার। ওকে, আসেন আমরা পরে আসি। এবার কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তো আমাদের এইবার ভ্যালু বের করতে বলছে, ইয়েস নো কোশ্চেন না, এবার সরাসরি এক্স এর ভ্যালুটা বের করতে বলছে। তো এক্স এর একটা ইউনিক ভ্যালু বের হবে, যেহেতু আমরা এটা বলেছি আপনাকে যখনই চলকের মান বের করতে বলবে তখন অফকোর্স একটা ইউনিক ভ্যালু, একটাই মান আসবে। এখন স্টেটমেন্ট 1 দেখেন কি বলতেছে। স্টেটমেন্ট 1 নিয়ে যখন আমি কাজ করব তখন স্টেটমেন্ট 2 তে কি আছে সেটা কোনোভাবেই তাকাবো না, শুধু 1ই পড়ে থাকি। তো 2x সমান -1, দ্যাট মিন্স x ইকুয়াল -1/2 বের হলো কিনা? একটাই মান বের হইছে না একের অধিক বের হইছে? তাহলে আমরা বলতে পারি স্টেটমেন্ট 1 ইজ সাফিসিয়েন্ট, এটা পর্যাপ্ত ডেটা আছে ওই প্রশ্নের উত্তর বের করার জন্য। তাহলে আমার আনসার এও হতে পারে, আনসার ডিও হতে পারে। এবার আসি স্টেটমেন্ট 2। যখন আমি স্টেটমেন্ট 2 নিয়ে কাজ করব তখন 1 এ কি ছিল সেটা ভুলে যাব। তো 2 তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে x + 1 হোল স্কয়ার সমান x²। তাহলে এখানে আমরা a + b হোল স্কয়ারের ফর্মুলাটা ভেঙে দেই, a² + 2ab + b² ইকুয়াল x²। এই x² উভয় পাশ থেকে ভ্যানিশ হয়ে যাক, তাহলে থাকে হচ্ছে 2x সমান -1। অতএব x এর ভ্যালু আমরা পাচ্ছি -1/2। দেখেন এইগুলো করার দরকার নাই, এখানে দেখলেই বোঝা যাচ্ছিল যে বর্গমূল করলে x² কাটা যাবে, x এর একটা মান আসবে, ওইখানেও x এর একটা মান আসবে। আসলে আমাদের ওয়েটা ছিল x এর মান বের করার জন্য। তার মানে আমি স্টেটমেন্ট 2 তেও সাফিসিয়েন্ট ডেটা দেখতে পাচ্ছি x এর মান বের করার জন্য। বুঝা গেল কিনা? কিন্তু মান ভিন্ন হচ্ছে। আচ্ছা স্যার, এরকম কি হতে পারে যে x এর মান বের হইতে? আচ্ছা, দাঁড়ান, ভিন্নরকম মান বের হচ্ছে এখানে? আমি উত্তর দিচ্ছি। কেউ একজন বলেন যে ভিন্ন মান বের হইছে, ভিন্ন কিভাবে বের হলো? স্টেটমেন্ট 1ও -1/2 দিছে, পরেও -1/2 দিছে। এবার আসি, তার মানে আমি আনসারটা করে নেই, তার মানে দুইটা আমি আনসারটা করে নেই, পরে বলতেছি, আপনাদের সবার প্রশ্ন নিব। তার মানে দুইটাই সাফিসিয়েন্ট, তাহলে আনসার হবে হচ্ছে ডি। ওকে, এবার আসি আপনাদের প্রশ্নের উত্তরে। যে কেউ একজন বলছেন যে স্টেটমেন্ট 1 এ আমি দেখলাম যে হাফ আসলো, -1/2 আসলো, ফাইন। এখন স্টেটমেন্ট 2 করে দেখলাম যে আমার 3 আসছে, তাহলে কি? প্রশ্নটা এমনই, তাই কিনা? আমার দরকার যে একটা স্টেটমেন্ট থেকে একটা মান ভিন্ন একাধিক মান আসছে কিনা। স্টেটমেন্ট 1 করে কি এমন কোনো মান আসছে যে x এর আরো কোনো মান আসছে? আসে নাই। স্টেটমেন্ট 2 তে শুধুই 3 আসছে, অন্য কোনো মান আসছে? আসে নাই। ভাই বারবার বলতেছি, আমি তো স্টেটমেন্ট 1 নিয়ে যখন কাজ করব তখন 2 তে কি হচ্ছে না হচ্ছে আমি তো দেখবো না। আমি যখন 2 তে নিয়ে কাজ করব 1 এ কি হয়েছিল, x এর ভ্যালু 1 এ কি দিছিল, ডাজন্ট ফ্যাক্ট। তাহলে তো আমার ওই 1 এর দিকে তাকানোই হইলো। বুঝতে পারছেন? ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আসি। পরে আবারও একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, ইজ এক্স এন নেগেটিভ ইন্টিজার। এক্স যদি নেগেটিভ ইন্টিজার হয়, তার মানে এবার বলে দিছে এক্স একটা নেগেটিভ ইন্টিজার, তাহলে ইজ এক্স গ্রেটার দেন ওয়াই। মানে আমার কাছে জানতে চাচ্ছে এক্সটা কি ওয়াই এর থেকে বড়। তার মানে এইবারও ইয়েস নো। তাহলে দেখেন স্টেটমেন্ট 1, এবার আমি ম্যাথ করব না, আমাকে বলেন তো স্টেটমেন্ট 1 আপনি দেখে বুঝতেছেন যে সাফিসিয়েন্ট ডেটা আছে এই প্রশ্নটা সমাধান করার জন্য? মনে হয় নেই স্যার। নেই, কিন্তু আমরা আসলে কোনোভাবেই নির্ণয় করতে পারবো না এক্স বড় না ছোট। ঠিক একইভাবে স্টেটমেন্ট 2 তে দেখেন তো সাফিসিয়েন্ট ডেটা আছে কিনা এক্স বড় না ছোট আইডেন্টিফাই করার জন্য? মনে হয় সম্ভব? এটা তো মনে হচ্ছে না। এখানেও সম্ভব করা যাবে। না, এইখানেও সম্ভব না। এবার আসেন আমি এবার মূল কথায় আসি।
মানে এবার ক্যালকুলেশন করে দেখি যে আসলে কোথায় কি হচ্ছে। দেখেন আমরা স্টেটমেন্ট 1টাকে জাস্ট এভাবে চিন্তা করি, 1 যখন দেখবো 2 দেখবো না। আমি যে কোনো কিছু করতে পারি, আমার কি কি বলা আছে যে এক্স এর মান এইটা হবে ওইটা হবে, জাস্ট বলা আছে নেগেটিভ ইন্টিজার হবে। তাহলে আমি ধরেন যে কোনো মানই ধরতে পারি, আমি আমার ইচ্ছা এমন একটা মান ধরি যেটা ধরলে আমার ওয়াই এর মানটা ইন্টিজার আসবে, আমার ক্যালকুলেশনটা আপনাকে বুঝাইতে সহজ হবে। তো সেটা ধরেন -3 ধরলাম, তো -3 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 25। তো এটা ক্যালকুলেশন করলে 9 আর 9 বিয়োগ করলে 16, অতএব ওয়াই স্কোয়ার সমান এখানে 16, দ্যাট মিনস এক্স এর ভ্যালু +-4, তাই কিনা? তাহলে বলেন এটা কি সাফিসিয়েন্ট? এক্স এর ভ্যালু একবার +4 আর একবার -4, তার মানে যখন +4 তখন বড়, কিন্তু যখন -4 তখন কি বড়? তাহলে ইয়েস এবং নো দুইটাই আসছে কিনা একসাথে? তার মানে এইখানে সাফিসিয়েন্ট ডেটা নেই। আমরা এক্স এর ভ্যালুটা, আচ্ছা এক্স এর ভ্যালু ধরেছিলাম এটা ওয়াই, সরি এক্স না, আমরা এক্স এর ভ্যালু কি ধরেছিলাম? -3 ধরেছিলাম। এতে করে ওয়াই এর ভ্যালু কি আসছে? একবার আসছে +4, আরেকবার আসছে কি -4। এবার আমি যদি এইভাবে চিন্তা করি, এক্স ওয়াই এর মানটা 4 চিন্তা করি, তাহলে এক্স এর মান -3, তাহলে -3 গ্রেটার দেন 4 এটা কোনোদিন হয়? নো, এটা আনসার দিচ্ছে কি নো। এবার যদি আমি এক্স এর মানটা ধরেন আমি -3 দিলাম আর ওয়াই এর মানটা -4, বলেন এবার কি নো না হা? ইয়েস, নো না ইয়েস? এবার কিন্তু ইয়েস। তাহলে বুঝতে পারছি যে নো এবং ইয়েস একসাথে আসছে। ওকে, তাহলে এইখানে সাফিসিয়েন্ট ডেটা নেই। এবার 2 নম্বরেও তাই, এক্স এবং ওয়াই গুণ করলে কি হবে? 12 হবে। তাহলে এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ নিতে হবে, তাই না? একটা পজিটিভ একটা নেগেটিভ নেওয়া যাবে না। তাহলে ধরেন আপনি একটা নিলেন কত, 6 দুগুণে 12 বা 3 4 12, একটা -3 আরেকটা -4। আবার যখন দুইটাই পজিটিভ নিবেন তখনও তো একবার বড় হবে আরেকবার ছোট হবে না? সুতরাং এইখানেও আমাদের পর্যাপ্ত ডেটা নেই। এখন এই দুইটাকে সমন্বয় করে এবার আপনারা চিন্তা করেন তো যে কোনোভাবে কি পসিবল কিনা ওদের সাফিসিয়েন্ট ডেটা বের করার, যে এক্স ওয়াই এর চাইতে বড়, সমন্বয় করেও বের করা সম্ভব কিনা? জি স্যার সম্ভব। সমন্বয় করে বের করা সম্ভব। অন্যরা? আমরা কোনোভাবে সমন্বয় করেও কিন্তু মান বের করতে পারবো না। আপনি হয়তো ওইখান থেকে প্লাসের সূত্র ব্যবহার করে a + b এর মানটা বের করতে পারলেও আপনি x এবং y সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন? কোনো সুযোগ কিন্তু নেই। বুঝা গেল? সুতরাং আমরা এই ক্ষেত্রে আনসার দেখাবো হচ্ছে অপশন ই। কি সেটা? স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 টুগেদার আর নট সাফিসিয়েন্ট। দুইটাকে একসাথে সমন্বয় করেও আমরা এখানে আনসারটা বের করতে পারি নাই, যেটা কিনা এক্স এর চাইতে ওয়াই বড়, ইয়েস অথবা নো, এই দুইটার আলাদা আলাদা স্পেসিফিক কোনো ভ্যালু বের করতে পারছি না। ওকে, এবার নেক্সটে আসি। এবার ইকুয়েশন, হ্যাঁ ভাই বলেন। ওই মেথড কি কোনো কমন ফরম্যাটে ফেলানো যাবে, যে যদি দুইটা স্কোয়ার থাকে এবং দুইটা গুণ আকারে থাকে, তাহলে আমরা মোটামুটি ধরে নেব যে দুইটার মধ্যে কোনোটাই সাফিসিয়েন্ট না, কারণ হ্যাঁ আমাদের এইগুলা বের হলে প্র্যাকটিক্যাল অনেক টাইম চলে যাবে। হ্যাঁ, আমি সেটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যদি একটু চালাক হন তাহলে আপনি চিন্তা করে দেখেন কোনোভাবে এক্স এবং ওয়াই এর মান এক্স্যাক্টলি বের করা সম্ভব। এখানে ম্যাথের দিকে তাকালেই বোঝা যায়। এইখানে আমার একটা সমীকরণ, দেখেন আমার যারা ক্লাস করছে তারা এই জিনিসটা জানে, সে দেখি বলবে আচ্ছা এখানে এক্স এর মান ওয়াই এর মান, তো আমার তো এক্স এর মানটা জানতে হবে, ওয়াই এর মানটা জানতে হবে, তারপরে আমি আইডেন্টিফাই করতে পারবো কে বড় কে ছোট। সে দেখবে যে আচ্ছা এখানে তো একটা সমীকরণ, তো ছাত্র বলছিল যে চলক যদি দুইটা থাকে তাহলে ওই চলকের একটা অথবা দুইটার মান বের করতে গেলে মাস্ট বি দুইটা সমীকরণ লাগে। শুধু স্টেটমেন্ট 1 তো দেখতে পাচ্ছি একটা সমীকরণ, না কোনোদিনই আনসার বের করা যাবে না। আবার স্টেটমেন্ট 2 তেও দেখতে পাচ্ছি একটাই সমীকরণ, কোনোভাবে আনসার বের করা যাবে না। আবার এদেরকে যদি এবার সমন্বয় করি তাহলে আমার a + b এর মান বের হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও আমার কিন্তু সম্ভব না, বা আমি কোনোভাবেই এখানে মান বের করে আনসার বের করে নিয়ে আসতে পারবো না। কি থাকলে কি হইতো এটা ভাই চিন্তা করা যাবে না। প্রশ্নের বাইরে আমি কোনো চিন্তা করতে পারবো না। থাকলে কি হইতো সেটা আমি জানি না, কারণ তখন আবার প্রশ্নের ফরম্যাট চেঞ্জ করতে হবে। আপনি বাহির থেকে কোনো কিছু নিয়ে এসে চিন্তা করবেন না দয়া করে প্রশ্নের ভিতরে, ঠিক আছে? এটা আমাকেও জিজ্ঞেস করবেন না যে কি হইতো তাহলে। বুঝা গেল?
ওকে, আসেন আমরা তাহলে পরে যাই। এখন এটা তো অনেক কিছু হইতে পারতো, এখানে এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে দিত, এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই এর মান বের করতাম, পরে আবার এক্স ওয়াই এর মান দিয়ে দিত কোনো এক জায়গায়, সেই ক্ষেত্রে তো আমি করতে পারতাম। বুঝা গেল? তো সেইটা কি হইলে কি হবে, সেটা অনেক কিছুই হইতে পারে। আসেন আমরা পরে যাই। নেক্সটে দেখেন কি বলছে, ইফ বোল এস কন্টেইন অনলি মার্বেলস, একটা বোল আছে, সেই বোলের মধ্যে নাকি শুধুই কি থাকে, মার্বেল থাকে। হাউ মেনি মার্বেলস আর ইন দ্য বলস, সেই বোলের মধ্যে কতগুলি মার্বেল আছে সেটা আমার কাছে জানতে চাইছে। তার মানে ধরেন যে এই হচ্ছে একটা বোল, এই বোলে কি পরিমাণ মার্বেল আছে সেটা আমার কাছে জানতে চাইছে। এখন স্টেটমেন্ট 1-এ বলতেছে যে 1/4 অফ দ্য মার্বেলস ওয়ার রিমুভড, আপনি যদি এই বোলে যে পরিমাণ মার্বেল আছে তার থেকে যদি 1/4 মার্বেল সরায় ফেলেন, দ্য বোল উড বি ফিল্ড টু 1/2 অফ ইটস ক্যাপাসিটি, তাহলে বোলটা নাকি তার ধারণ ক্ষমতার অর্ধেকের সমান হয়ে যায়। এই হলো স্টেটমেন্ট 1। আমি স্টেটমেন্ট 1 করতেছি, মানে স্টেটমেন্ট 2 এর দিকে তাকাবো না। এখন আপনি বলেন, এই ম্যাথটা না করেই বলেন যে স্টেটমেন্ট 1 যা বলছে তা দিয়ে কি আদৌ এই বোলে কি পরিমাণ মার্বেল আছে, এক্স পরিমাণ মার্বেল আছে, সেই এক্স এর মান বের করা সম্ভব কিনা, জাস্ট এটা বলবো। কোনোভাবেই কিন্তু সম্ভব না। এবার ধরেন যে আমি তো ধরে নিলাম যে বলে এক্স পরিমাণ মার্বেল আছে, তো এই এক্স থেকে কি বাদ দিতে বলছে, তারা বলতেছে যে ইফ 1/4 অফ দ্য মার্বেল ওয়ার রিমুভ, তাহলে এখান থেকে যদি 1/4 রিমুভ করে দেন, তার মানে x/4 রিমুভ করে দিলেন, দ্য বোল উড বি ফুল, দ্য বোল উড বি ফিল্ড টু 1/2 অফ ইটস ক্যাপাসিটি। তো ভোলের ধারণ ক্ষমতা আপনি সি চিন্তা করেন, মানে পুরো ভোলটাই যে পরিমাণ মার্বেল থাকে সেটাই তার ধারণ ক্ষমতা সি মনে করেন, তো সেই সি এর অর্ধেকের সমান হয়। তাহলে যে পরিমাণ মার্বেল আছে তার থেকে 4/1 সরায় দিলে ওই ভোলে যে পরিমাণ মার্বেল থাকে তা হলো ওই ভোলের ধারণ ক্ষমতার অর্ধেক। আমার কি এখান থেকে বের করা সম্ভব এই সমীকরণ থেকে এক্স এর এক্স্যাক্টলি একটা ভ্যালু? না। তার মানে আমার স্টেটমেন্ট 1 এ সাফিসিয়েন্ট ডেটা নেই, তাহলে আমার আনসার হইতে পারে অপশন এ অথবা ডি। এবার আসি 2 নম্বর স্টেটমেন্টে। 2 নম্বর স্টেটমেন্ট যখন করতে যাব, স্টেটমেন্ট 1-এ কি আছে সেদিকে তাকাবো না, আপনার লুপ লাগলেও তাকাবেন না, আপনার লুপ লাগতেই পারে কিন্তু কোনোভাবে ওইখানে তাকানো যাবে না। স্টেটমেন্ট 1-এ শুধু স্টেটমেন্ট 1-এই থাকবো। কি বলছে, ইফ 100 মার্বেল ওয়ার এডেড, যদি 100 মার্বেল যোগ করেন, টু দ্য বোল, ওই বোলে যদি 100 মার্বেল যোগ করেন, দ্য ইট উড বি ফুল, তখন সেটা পূর্ণ হয়ে যায়। তাহলে বলে 100 মার্বেল যোগ করেন, এই কথাটার অর্থ কি? তাহলে বলেন তো 100 মার্বেল আমি কার সাথে যোগ করব? আমরা প্রাথমিক অবস্থায় ওই বলে যে পরিমাণ মার্বেল ছিল তার সাথে আমরা আরো 100 মার্বেল যোগ করব। যোগ করলে সেই বোলটা কি হয়, ইট উড বি ফুল, সেই বোলটা পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে যাওয়া মানে কি, সে তার ধারণ ক্ষমতার সমান হয়ে যায়। আর ধারণ ক্ষমতাকে আমরা কি ধরেছিলাম, সি ধরেছিলাম। দেখেন, বুঝতে পেরেছেন? এখন বলেন 2 নম্বর সমীকরণ দিয়ে কি সম্ভব আমার ওই এক্স এর মান বের করা? তার মানে আমার আসলে এখানে, আচ্ছা সরি আমি একটু ভুল বলছি, আমার তো আসলে এতে সাফিসিয়েন্ট ডেটা ছিল না, সুতরাং আনসার আমার কি হবে, বি অথবা সি অথবা ই। ওকে, আচ্ছা, তার মানে আমার 1-এও সাফিসিয়েন্ট ডেটা নেই, 2-তেও নেই। তাহলে আমি কি করব, দুইটা স্টেটমেন্টকে একসাথে যোগ করে দেব। যোগ করে দেওয়া বলতে আমি ওই অর্থে যোগ বোঝাচ্ছি না, কম্বাইন্ডলি চিন্তা করব, সেটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এই দুইটাকে একসাথে সমন্বয় করে ফেলি। সমন্বয় করে ফেলা বলতে কি বোঝাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার স্টেটমেন্ট 1 যেটা ছিল সেখানে যে ইকুয়েশনটা পাইছেন সেখানে একটা সি পাইছেন, তো এই দ্বিতীয় নাম্বার ইকুয়েশনে সি এর একটা ভ্যালু পাইছেন। তাহলে আপনি একটু দেখেন তো, 2 নাম্বার ইকুয়েশনে সি এর ভ্যালুটা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেন, তাহলে কি কোনোভাবে আমার মান বের করা সম্ভব কিনা? দেখেন, এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 4 যদি লসাগু নেই তাহলে 4x - x, দ্যাট মিনস এখানে 3x থাকে, সেটা সমান আমার সি এর ভ্যালুটা কত বসাইতে চাচ্ছি, 1x + 100, তাহলে 2 × x + 100, তার মানে x + 100। এবার বলেন, এই সমীকরণ করে কি আমি x এর মান বের করতে পারবো না? x এর মান কত আসছে ডাজন্ট ফ্যাক্ট, আমি কি বের করতে পারবো কিনা? নিঃসন্দেহে x এর মান বের করতে পারবো। x এর মান বের করতে পারা মানে দুইটা স্টেটমেন্টে সাফিসিয়েন্ট ডেটা আছে, এই অর্থে আমার আনসার হবে সি, বোথ স্টেটমেন্ট টুগেদার আর সাফিসিয়েন্ট বাট নিদার স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট।
তাহলে বুঝতেই পারছি আমার স্টেটমেন্ট সি যেটা, আমার অপশন সি যেটা আছে সেটাই আনসার হবে। এবার যদি কারোই খুব আক্ষেপ থাকে ক্যালকুলেশন করে মান বের করার, সে করতে পারেন। এই হাফ এখান দিয়ে কেটে দেন 2, তাহলে 3 আর এখানে 2x, আর 2 100 দুগুণে 200, তার মানে x এর ভ্যালু হচ্ছে 200। ইয়েস, বের হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা বলতে পারি ওই বলের দারুণ ক্ষমতা না, ওই বলে আসলে কতগুলো মার্বেল ছিল, 200 মার্বেল ছিল। এটা আমি ম্যাথ চিন্তা করলে, কিন্তু আমার তো এটা দরকার নাই, আমার আসলে বের করা যাচ্ছে কিনা এটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য। ক্লিয়ার? ওকে, আজকে কি গতকালের চাইতে কিছুটা ইজি লাগছে? গত ক্লাসের থেকে? হ্যাঁ, গত ক্লাসটা, হ্যাঁ গত ক্লাসের ম্যাথগুলা সহজ ছিল, কিন্তু সবকিছু একসাথে আপনাদের মাথার উপর চলে আসছিল, এই জন্যই ঝামেলা মনে হয়েছিল। তো বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন? কিন্তু আপনার হ্যাঁ পাজলের চাইতে সহজ। আচ্ছা, দেখা যাক কি সহজ হয়, চলতে থাকুক। এবার আসি পরে কি বলছে, যে আমার মনে হয় এইবার ম্যাথগুলো আপনারাই পারবেন, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালুটা কত এটা জানতে চাইছে। এবারও কিন্তু আমাদের কি, আমার চলকের একটা নির্ধারিত মান বের করতে বলছে, তাহলে এখানে স্পেসিফিক একটা মান বের করব আমার স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 ব্যবহার করে। বলেন স্টেটমেন্ট 1 দিয়া কি কোনোভাবে ওয়াই এর মান বের করা সম্ভব? ফার্স্ট হবে এবার না, তার মানে না, মানে আনসার বি হইতে পারে, আনসার সি হইতে পারে, আনসার ই হইতে পারে। এবার স্টেটমেন্ট 2, এক্স এন্ড ওয়াই আর ইচ পজিটিভ ইন্টিজার, এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ ইন্টিজার, তার মানে 1 2 3 4 5 ডট ডট এক্স এবং ওয়াই এর মান হইতে পারে। তাহলে কি সম্ভব? না। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারছি যে স্টেটমেন্ট 1 ও সম্ভব না, স্টেটমেন্ট 2 ও সম্ভব না, সুতরাং এখান থেকে আনসার বি না, তাহলে এবার সি অথবা ই হবে। তাহলে এবার কম্বাইন্ডলি চিন্তা করি। কম্বাইন্ডলি মানে স্টেটমেন্ট 1 যদি চিন্তা করি, তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই সমান 5 আসতেছে, আর এক্স এবং ওয়াই 2 নাম্বার স্টেটমেন্টে বলতেছে পজিটিভ, তার মানে কোনটাই নেগেটিভ হবে না। তো এক্স এবং ওয়াই যদি দুইটা পজিটিভ হয়, তাহলে আমি একটা চিন্তা করতে পারি, এই 5 এর উৎপাদক নিতে পারি। যেহেতু 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে তার উৎপাদক 1 আর 5। এখন যেহেতু আমার এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ, সুতরাং এক্সটাকে আমার বড়ই চিন্তা করতে হবে। এবং আমি এটা চিন্তা করতে পারি কিনা দেখেন তো, এখানে 5 চিন্তা না করে কি আমি এইভাবে লিখতে পারি যে 5 × 1 লেখা যায়? তাহলে কি এটা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1 বলতে পারি কিনা? Yes. এইবার আমার কাছে ওয়াই এর মান জানতে চাইছে। ওয়াই এর মান মানে কি, এই দুইটা সমীকরণকে এবার আমরা বিয়োগ করে দেই। তাহলে আমার বিয়োগ করলে এখানে এক্স এক্স কাটা যাবে, থাকবে 2y আর এখানে থাকবে 4। অতএব ওয়াই এর মান এক্স্যাক্টলি কত পাইছি? 2। মানে এক্স্যাক্টলি 2ই পাইছি কিনা, না অন্য কিছু পাইছি? তার মানে দুইটাকে সমন্বয় করে আনসার পাইছি, এই কথার অর্থ হলো আনসার সি হবে, আনসার ই হবে না। তাহলে সি তে কি আছে এবার আমরা সেটা তাকাবো। বলেন এবার একটু ভালো লাগছে কিনা এই কোশ্চেনটা? চিন্তা করতে পারছি? এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুইটার মান ঠিকঠাক মতো করতে পারবো? মানে না, আমার মনে রাখবেন, এক্স এবং ওয়াই যদি পজিটিভ হয় এবং তার এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান যদি আমি এরকম ভেঙে দুইটা উৎপাদকে লিখতে পারি, তাহলে ওই পজিটিভ দুইটার চলকের বিয়োগফল অবশ্যই ছোট থাকবে ওই পজিটিভ দুইটার যোগফল থেকে। এটা ম্যাথমেটিক্সের একটা আপনার থিম, এটা মাথায় রাখতে হবে। দুইটা জিনিস, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনারা যেগুলা ঝামেলা করতেছেন, আপনাদের ঝামেলাটা আমি সরাই। মানে এইগুলা আসলে অনেক বেশি ম্যাথমেটিক্স জানতে হয়, তো আদারওয়াইজ প্রবলেম হয়। এখন বলেন ওয়াই এর মান কি আসবে? ওয়াই এর মান কি আসবে? আমি কিন্তু খুব রেগে যাবো এবার। বলেন ওয়াই এর মান কি আসবে? বলেন কি আসবে? -4 না -2? আরে বাবা রে, এটা হচ্ছে আমার 2y আর -4 আর -5 আর +1 মানে কি -4। তাহলে কি আসতেছে? -4। ওয়াই এর মান কি আসতেছে? -2। তারা তো বলে দিচ্ছে আমাদের ওয়াই কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। ওয়াই কি পজিটিভ হইছে? তো আমি এটা বুঝাইতে চাচ্ছিলাম
যে এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা যদি কখনো পজিটিভ হয়, এ আর বি উভয় যদি পজিটিভ হয়, তাহলে এ প্লাস বি এর মান অবশ্যই বড় হইতে হবে এ মাইনাস বি থেকে। এখন এটা তো আপনার নাম্বার সিস্টেমের ইনইকুয়ালিটির জায়গা থেকে শিখে আসতে হবে। বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আমি ওই সময় বলছিলাম যে আমরা যদি x প্লাস y এর মান 10 এবং x মাইনাস y এর মান 5 ধরি, তখন তো এইখানে আমরা 5 পাবো, কিন্তু ওই ক্ষেত্রে y এর মান তো ভিন্ন আসবে। না, আপনি কি ধরতে চাচ্ছেন? এক্স প্লাস ওয়াই এর মান কি ধরতে চাচ্ছেন? 10 10 10 পাইলেন কই? 10 কই পাইলেন? আমার এটা বলেন, 10 কই পাইলেন? এই যে আমি ধরে নিতে উফ রে বাবা, আপনি কিভাবে ধরে নেবেন? আমার আছে এখানে 5, আপনি 10 কই থেকে আনলেন? এখানেও তো আমরা x প্লাস y এর মান 5 ধরে নিচ্ছি, ওই একইভাবে x প্লাস y ওরে ওরে বাপরে, এক্স প্লাস ওয়াই এর মান 5 কিভাবে ধরে? এই যে বললাম যে ধরেন এ আর বি গুণ করলে আমার 5। দুঃখটা এই জায়গায় যে নাম্বার সিস্টেমে অনেক সিভিয়ার জিনিস আমার জানতে হবে। এ আর বি গুণ করলে 5, তাহলে এ এর মান কি হইতে পারে, বি এর মান কি হইতে পারে? আমি এ পজিটিভ না বি পজিটিভ কোনো কিছুই বলি নাই। সেই ক্ষেত্রে আপনি স্বাধীন। আপনি এ ইন্টু বি সমান 5 ইন্টু 1, যেহেতু 5 একটা মৌলিক সংখ্যা, তার উৎপাদক তো দুইটাই, 1 আর 5, না অন্য কিছু হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি দুইটা জিনিসের গুণফল সমান যদি দুইটা জিনিসের গুণফল হয়, তাহলে এর ভ্যালু 5 আমার প্রয়োজনে আমি ধরতে পারি, বির ভ্যালু 1 আমি চিন্তা করতে পারি। তাহলে 1 আর 5 গুণ করলে তো 5ই হয়। অথবা কেউ যদি বলে বি এর মান আমি এখানে 5 বলবো, এর মান 1 বলবো, তাও তো আমার সত্য। হ্যাঁ, আমার কি question? বুঝছেন ভাই? আমার কি question? এখন সেটা আপনি যখন এখানে বলে দেয় নাই পজিটিভ কিনা দুইটা, আমার কোনো উচ্চারণ করে নাই, সেক্ষেত্রে ওকে ফাইন। এবার যে বলতেছেন বলেন, কি বলবেন দ্রুত। স্টেটমেন্ট 1 এ যদি আমি ভুল চিন্তা না করি, তাহলে তো ওখানে ফর্মুলা ব্রেক করে একটা মানে ইকুয়েশন আছে, x প্লাস 1 সমান x প্লাস 1 ইকুয়াল 5, x মাইনাস y ইকুয়াল 5, সরি x মাইনাস y ইকুয়াল 5। হ্যাঁ, তো ওটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে তো y মান 0 হচ্ছে। আচ্ছা, আপনি এখন এইগুলা যদি আমি বলতে যাই, আপনারা যে জিনিসগুলো আমার কাছে জানতে চাচ্ছেন প্রত্যেকটার জিনিসে উত্তর ভুল হবে এবং সেটা আমি প্রমাণ করতে পারবো। এখন এইভাবে যদি করি তাহলে কি ক্লাস শেষ করতে পারবো বলেন? শূন্য হলে কি মানে কাউন্ট হবে না? এখন আপনি যদি বলেন শূন্য বাদে অন্য কিছু আইছে, মানে 5 করতে পারে আমার একটা মান আমার একটা ইউনিক ভ্যালু আসতে হবে। এখন দেখেন, আপনি যেটা বলছিলেন আবার বলেন, আপনি কি করতে চান আমাকে বলেন দ্রুত। এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি লিখতে চান আমাকে সেটা বলেন। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর এ প্লাস বি সমান 5 আর এ মাইনাস বি সমান 5 ধরেন কি বারে ভাই? ওরে ভাই, সর্বোচ্চ কি আবার? সর্বোচ্চ মানে কি? তুমি আমার বউ হইতেও পারো, আবার নাও হইতে পারো, এটা কি সম্ভব? তুমি আমার বউ ভাই, অন্য কিছু না। ওরে ভাই রে ভাই, এইটারও 5 এইটারও 5, এই ক্ষমতা আপনারা কে দিল? এই ম্যাথ আপনি কই শিখলেন? এটা গুণ করলে তো 25 হয়ে যাবে। এই ম্যাথ আপনি কই শিখলেন ভাই? আপনার আসলে অফলাইনে ক্লাস করতে হবে আমার। যদি কোনোদিন অফলাইনে সুযোগ হয় আমার ক্লাস করেন, আপনার মনের যত আকাঙ্ক্ষা আছে আমি পূরণ করে দিব না। এখন আপনারা বলেন, আমি বলছি প্রথমেই কিছুক্ষণ আগে একটু বলছিলাম যে আপনাদের প্রত্যেকের স্টেটমেন্ট আমি প্রমাণ করব ভুল, কারণ আপনারা ভুল বুঝতেছেন, কারণ আপনারা সিভিয়ার বেসিকে নাই। এটা আপনি কোনোদিন সম্ভব এটা সমানো 5 ওটা সমানো 5 সমান আবার 5 বলবেন? ওকে, জিরো আর জিরো গুণ করলে জিরো হয়, তাই বলে 5 আর 5 গুণ করলেও জিরো হবে? জিরো তো সব ক্ষেত্রেই জিরো। হ্যাঁ, আপনি বলছেন আপনি এটা বলছেন যে এটা সমান জিরো ধরলাম, ওকে ফাইন, তাহলে এর সমানও জিরো হয়, বি সমান, এটা তো ভাই আরেকটা প্রপার্টিস, এটা আরেকটা ইন্ডিভিজুয়াল প্রপার্টিস। জিরো গুণ করলে জিরো হয়। এখন যদি আপনি এটা বলতে চান যে পি আর কিউ গুণ করে আমি পাই 2, তাহলে আমার মন চাইছে আমি পি এর মান 2 ধরবো, কিউ এর মান 2 ধরবো। মামুর বাড়ি আবদার, সে রাত 4টার সময় গেলেও খালাতো বোন থাকলেও বা মামাতো বোন থাকলেও দরজা খুলে দিবে মামা মামি,
বিষয়টা কি এমন? এটা মামুর বাড়ি আবদার না ভাই, দরজা খুলবে, মামুর বাড়ি খুলবে, কিন্তু এই ম্যাথমেটিক্স খুলবে না। আচ্ছা যাই হোক, আপনার এই প্রশ্নটা করাতে হয়তো আপনার এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আমি হয়তো একটু রেগে গেছি, কিন্তু কিছু মনে করবেন না। রেগে গেলেও আপনি রেগে যায় নাই, আপনাকে বলতে চাচ্ছি যে আপনি জায়গাটা ভুলে আছেন। আচ্ছা এবার আসেন পরে যাই, কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ, কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেম্বার্স অফ ক্লাব এক্স। এক্স ক্লাবের মেম্বার সংখ্যা জানতে চাইছে। হু মানে এই এক্স ক্লাব আর এট লিস্ট 36 ইয়ার্স অফ এজ। তার মানে যাদের বয়স 36 অথবা 36-এর উপরে, অ্যাটলিস্ট 36, এই কথার অর্থ কি? অ্যাটলিস্ট 36 এই কথার অর্থ কি? কমপক্ষে কত? কমপক্ষে 36। তার মানে কি এটা না? এটার গাণিতিক ব্যাখ্যাটা কি এটা কিনা? এক্স এর ভ্যালু 36 অথবা 36-এর উপরে এমন মেম্বার কতজন আছে সেটা জানতে চাইছেন আমাদের কাছে। ইয়েস। এবার আসি স্টেটমেন্ট 1-এ কি বলছে। স্টেটমেন্ট 1-এ বলতেছে যে এক্স্যাক্টলি 3/4 অফ দ্য মেম্বার অফ ক্লাব এক্স আর আন্ডার 35 অফ এজ। মানে ওই ক্লাবে যতজন মেম্বার আছে তার 4/3 মেম্বারের বয়স হলো 35-এর নিচে। বিষয়টা এমন না? এখন স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করছি, মানে স্টেটমেন্ট এ তে পড়ে থাকবো, বি তে কি আছে আমি দেখবো না, তাহলে এ তে শুধু দেখি। এর কথা অনুযায়ী যেটা বুঝতেছি, ওই ক্লাবে কতজন মেম্বার আছে আমরা সেটা জানি না। তো মেম্বার যতজনই থাকুক, ধরেন টোটাল মেম্বার ধরে নিলাম টি, এই টোটাল মেম্বারের 4/3 যারা, তাদের বয়স হচ্ছে কত? তাদের বয়স কত? 35-এর নিচে। 35-এর নিচে। 35-এর নিচে বলতে এইরকম আর কি, বিষয়টা এমন না? এখন আপনি কি বলতে পারবেন এই অংশটুকু দিয়ে কি আপনার বলা সম্ভব যে 36 অথবা 36-এর উপরে কতজনের বয়স, সেটা কি বলা সম্ভব এক্স্যাক্টলি যদি আমি টোটাল না জানি? এটা দিয়ে সম্ভব না। বড় জোর আমরা এটা বলতে পারবো টোটাল যা আছে তার 4/1 ওদের বয়স 36 অথবা 36-এর বড় হবে। বিষয়টা এমন না? আমরা বের করতে পারছি না। আমরা স্টেটমেন্ট 1-এ সাফিসিয়েন্ট ডেটা নেই, এই অর্থে আনসার বিও হইতে পারে, সিও হইতে পারে, ইও হতে পারে। ফাইন। এবার অপশন আমাদের স্টেটমেন্ট বি তে আসবো। যখন বি নিয়ে কাজ করব কোনোভাবে 1-এর দিকে তাকাবো না, এর দিকে তাকাবো না। বিতে কি বলছে দেখেন, দ্য 64 উইমেন ইন আ ক্লাব এক্স কনস্টিটিউট 40% অফ দ্য ক্লাবস মেম্বারশিপ। তার মানে তারা বলতেছে ওই ক্লাবে যতজন সদস্য আছে তাদের মধ্যে 64 হচ্ছে কি উইমেন, আর এই 64 হলো টোটাল ক্লাবের মেম্বার যা আছে তার কয় পার্সেন্টের সমান? 40%-এর সমান। তার মানে টোটাল মেম্বার যদি আমি টি বলি, তাহলে এই টি এর কত পার্সেন্ট? 40%। 40% মানে 40/100 সমান কত হবে? 64। বিষয়টা তাই না? অথবা এটাও বলতে পারেন যে 40%-এর ভ্যালু আসলে কত? 64। তাহলে স্টেটমেন্ট 2 কি আমার বলে, স্টেটমেন্ট 2 কি আমার এটা বলে যে কতজন মেম্বার আছে যাদের বয়স 36 অথবা 36-এর উপরে? বলে না, সম্ভব না। তার মানে 1 আর 2-এর এ আর বি কোথাও সাফিসিয়েন্ট ডেটা নাই, তার মানে আমার আনসার বি হবে না, আনসার সি অথবা ই হবে। তাহলে এইবার আমার সমন্বয় করতে হবে। তো সমন্বয় যদি করেন তাহলে স্টেটমেন্ট 2 থেকে কি আমার টোটাল মেম্বার বের করা সম্ভব কিনা ভাই আপনারাই বলেন। 40%-এর ভ্যালু যদি এত হয় তাহলে হ্যাঁ 100%-এর ভ্যালু তাহলে আমার কত হবে? 64/40 × 100, তাহলেই তো আমার টোটাল মেম্বার চলে আসবে। অথবা এখানেও যেভাবে যেটা বুঝেন আর কি, সমীকরণ অথবা ইউনিটারি, তাহলে কি আমার এখানে মানটা বের হয়ে আসবে না? টোটাল কত আসে? 64 কতবার যায়? তাহলে টোটাল মেম্বার হচ্ছে আমার 160। এখন এই 160-এর 4/1 যাদের বয়স আমাদের এখানে কত? আপনার 36 অথবা 36-এর উপরে, তার মানে নিচে না উপরে। তাহলে আমরা 160
এর কয় পার্সেন্ট বের করতে পারি 1/4, তাহলে 4 কত 16, তার মানে কতজন 40 জন বের করা গেল কিনা, এবং একটা ইউনিক ভ্যালু আসছে। ওকে ফাইন, তাহলে আমরা দুইটাকে সমন্বয় করে আনসার বের করতে পারছি। এই অর্থে অপশন সি, বোথ স্টেটমেন্ট টুগেদার আর সাফিসিয়েন্ট বাট নিদার স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। ক্লিয়ার সবাই? স্যার স্যার এখানে স্টেটমেন্ট 1 এ যেটা বলা হয়েছে যে আন্ডার 35 ইয়ার্স, এখন বাকিদের কেস তো স্যার 35 ইয়ার্সও আছে, 35 প্লাসও আছে। হ্যাঁ 35 প্লাস সেটা কত বলেন তো, 35 প্লাস সেটা কত বলেন? 33 স্যার 35 টা কি স্যার আমরা করতে স্যার এখানে তো আন্ডার 35 না। আচ্ছা At-least তাকে কিন্তু হবে। আমার কথা হলো স্টেটমেন্ট 1 এ যেটা ইচ্ছা সেটা বলুক, আমার কথা হলো এইটা যে আমার আনসারটা কি দেয় কিনা। স্টেটমেন্ট 1 আনসারটা কি বলছে 36 অথবা 36 এর উপরে, এমন কোনো আনসার কি আমি স্টেটমেন্ট 1 থেকে পাবো না। ওকে ফাইন, আপনারা বললেন যে এক্স্যাক্টলি 3/4 অফ দ্য মেম্বার অফ ক্লাব এক্স আর আন্ডার 35 অফ এইস, মানে 4/3 অংশই আছে যাদের বয়স আন্ডার 35। তাহলে আন্ডার 35 বলতে কি বোঝায়? 35 কই যাবে তাহলে? এখানে স্যার 35 কি এর মধ্যে আছে না? এখানে থাকবে কেন? আচ্ছা এখানে 35 নাই, আমি আসতেছি, এখানে 35 নাই, তাহলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে যার বয়স 35 সে গেল কই? এই তো জি স্যার। ভাই, ওই ক্লাবে একজন সদস্যের বয়স মাস্ট বি 35 হইতে হবে, এমন কোথাও বলা আছে যে একজনের বয়স অবশ্যই 35 হইতে হবে? ভাই আপনার যে কয়জন ধরেন 180 জন একটা মেম্বার আছে একটা ক্লাবে, ওই ক্লাবে কারোরই বয়স 35 নাই, তো আপনি কি করবেন? আমাকে 35 হইতে হবে এমন কোথাও বলছে এখানে যে একজন 35 থাকতে হবে? ভাই 35 বয়স যাদের, তাদের এমন কোনো মেম্বার নাই যাদের এক্স্যাক্টলি বয়স 35। এই বাস্তবতা বুঝছেন? আপনার কথা হলো স্টেটমেন্ট 1 তো ভাই এটা বলতেছে, স্টেটমেন্ট 1 অনুযায়ী আমি এটা বুঝতেছি যে 35 এর নিচে যারা, তারা হলো 4/3 অংশ। তাহলে আবার এইখানে বলতেছে 36 অথবা 36 এর উপরে যারা, তাদের 4/1 অংশ। তাহলে যার বয়স 35 সে কই? ওই ভাই ওই মেম্বারে এমন সদস্য নাই যার বয়স 35, তো আমি কি করব? থাকতে হবে, এটা কি মাস্ট বি থাকতে হবে বলেন তো? তাহলে এটা পরে কি আমি বুঝতেছি না যে 35 বছর, এক্স্যাক্টলি 35 বছর এরকম মেম্বার নাই ওই ক্লাবে? আচ্ছা বলেন পরে কি জানি বলছিলেন, যিনি প্রশ্ন করেছিলেন, এবার আপনি বলেন কি বলতে চান, স্যার আচ্ছা গ্রহণ করছেন? স্যার সহজ সরল মানুষ তো আমি, তাই ইচ্ছা মতো আমার চাপেন না, সময়গুলো নষ্ট করছেন। আপনিও বুঝেন যে আসলে এটা হইতে পারে, ঠিক আছে? ওকে, ভাল লাগলো, আমারও মজা পাচ্ছি ক্লাস নিয়ে। ওভার থিঙ্কিং করতেছেন, আমাদের কনফিউশন গুলো দূর করতে হ্যাঁ ওভার থিঙ্কিং করতেছেন, এতে করে ক্লাসটা খুব ইফেক্টিভ হচ্ছে, এই জিনিসটা ভালো লাগতেছে। কিন্তু শুধু স্তব্ধ হয়ে থাকতেন তাহলে আবার মজা লাগতো না। একদিক দিয়ে সময় নষ্ট হচ্ছে, কিন্তু বেশ মজা পাচ্ছি আমি, ঠিক আছে? হয় পার্টিসিপেটরি স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, বেশ মজা পাচ্ছি। ডাটা সাফিসিয়েন্সি তো এর জন্য অনেক সময় না ক্লিয়ার হলে তো ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আসেন কি বলছে 9 নাম্বার, রনস এজ ইজ এক্স্যাক্টলি টুয়াইস উইলস এজ। তারা বলতেছে রনের বয়স নাকি উইলস এর বয়সের দ্বিগুণ। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রনস এজ? তাহলে রনের বয়সটা কত? আমার কাছে প্রশ্ন করা হচ্ছে রনের বয়সটা কত, সেটা আমরা জানি না, রনের বয়সটা কত। ফাইন, এটি বের করব। তবে রনের যে বয়সটা, যে ভ্যালুটা বের হবে আর এর, সেটা এক্স্যাক্টলি একটা ভ্যালু বের হবে। আচ্ছা, তার মানে আমাদের কোশ্চেনটাকে যদি অ্যানালাইজ করি, রনের বয়স নাকি উইলসের বয়সের দ্বিগুণ, তাহলে উইলসের বয়স আমি একটু সহজ করে বলি, উইলসের বয়স যদি আমার এক্স হয়, তাহলে রনের বয়সটা কি হওয়া উচিত? কথা বলেন আপনারা, 2x। তাহলে আমরা ধরে নিলাম যে সেই সাপেক্ষে আমরা বলতে পারি যে আর এর মান 2x, তার মানে x এর মানটা হইলেই হয়। এবার আপনারা কি জানেন যে x এর মান বের করতে গেলে মাস্ট বি কি লাগে? যারা আমার ক্লাস করছেন তারা জানেন কি লাগে? ইকুয়েশন। আমার একটা সমীকরণ তৈরি করতে হবে। এবার আসি, আমার কাজ হলো কি ভাই, x এর মান ডাজন্ট ফ্যাক্ট, মান বের করার জন্য যে ওয়েটা, মানে একটা সমীকরণ, সেইটা কি স্টেটমেন্ট দিয়া তৈরি করতে পারি কিনা দেখি। স্টেটমেন্ট 1 এ কি আমার সাফিসিয়েন্ট ডেটা আছে কিনা। স্টেটমেন্ট 1
5 years ago, 5 বছর আগে রন ওয়াজ ছিল এক্স্যাক্টলি 3 টাইম উইলস ইস। 5 বছর আগে রনের বয়স ছিল উইলস এর বয়স যত তার এক্স্যাক্টলি 3 গুণ। আমি কি জাস্ট আমাকে বলেন সাফিসিয়েন্ট না ইনসাফিসিয়েন্ট? ইনসাফিসিয়েন্ট কেন? আমি কি এখানে সমীকরণ তৈরি করতে পারবো কিনা? আমি কি আসেন সমীকরণ তৈরি করতে পারি কিনা দেখি। 5 years ago, তাহলে আজকে ধরেন রনের বয়স কত? 2x। আবার উইলসের বয়স কত? উইলসের বয়স হচ্ছে x। আচ্ছা 5 years ago, তাহলে আজকে থেকে 5 বছর পিছনে চলে যান, তার মানে উভয়ে 5 বছরের পিছনে চলে যান। আচ্ছা এবার সম্পর্ক নির্ণয় করেন। এইজের বয়সের ক্ষেত্রে আমরা জানি যে ছোট তার সাথে গুণ করলে উভয় পাশ সমান হয়, সমীকরণ তৈরি হয়। এখন বলছে 5 years ago রনস এজ ওয়াজ এক্স্যাক্টলি 3 টাইম। রনের বয়সটা নাকি 3 গুণ কার? উইলসের। তাহলে এটা হলো উইলসের বয়স আর এটা রনের বয়স। তাহলে এইখানে 3 গুণ আছে, বেশি আছে 3 গুণ। তাহলে এইখানে 3 গুণ কি আছে? কম আছে। তাহলে এইখানে যদি 3 গুণ করে দেই তাহলে উভয় পাশ সমান হয়ে গেল না? এখন বলেন আমার কি মান বের করার দরকার আছে, না আমার একটা সমীকরণ হইলে সেই সমীকরণ থেকে x এর মান বের করা যাচ্ছে কিনা? তার মানে স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট। ক্লিয়ার? এবার স্টেটমেন্ট 2 দিয়া স্টেটমেন্ট 2, তার মানে স্টেটমেন্ট 2টাও আমার কাজ হচ্ছে আমি কি সমীকরণ দাঁড় করে দিতে পারি কিনা। স্টেটমেন্ট 2 যখন 2 দেখবো তখন 1 এ কি ছিল সেটা আমি কোনোভাবেই মনে রাখবো না, পুরাই ভুলে যাব। মনে রাখলেই বিপদে পড়ে যাবেন। সুতরাং যেমন করে সংসারে সুখী হইতে গেলে x কে ভুলে যেতে হয়, বুঝতে পেরেছেন? ওই ফর্মুলাটা এইখানে অ্যাপ্লাই করবেন, তাহলে আর ডেটা সাফিসিয়েন্সি ঝামেলায় পড়বেন না। মজা না বিষয়টা? থিমটা কিন্তু খুব ভালো, থিমটা খুব ভালো। এবার আসি, এই বিয়ে করলো না হ্যাঁ সুন্দর এক্সাম্পল দেন আপনি যদি বিয়ে করতে তাকে বলবো আপনি মিয়া দুষ্ট মানুষ, তবে আপনার বউটা খুব সুখী হবে। হ্যাঁ এরকম দুষ্ট মানুষের বউ খুব সুখী হয়। এক্স কে যদি বিয়ে করেন তাহলে এক্স হইল কিভাবে সে? সেটাই তো প্রশ্ন। আসেন আমরা পরে যাই, অনলাইন ক্লাসে এইসব কথা বলা যাবে না। হ্যাঁ আসেন পরে কি বলছে, 10 years ago, 10 বছর আগে, ফ্রম নাও, আজকে থেকে 10 বছর পরে না, ফ্রম নাকি 10 years from now, ও আজকে থেকে 10 বছর পরে, রন এজ উইল বি এক্স্যাক্টলি 15 টাইমস উইলস এজ। বলেন 1.5 টাইমস। হ্যাঁ 1.5 টাইমস, আমি ভুল পড়ছি, 1.5 টাইমস। বলেন সম্ভব কিনা? এটা কি কত সম্ভব? তার মানে দুইটাতেই সাফিসিয়েন্ট ডেটা আছে। সুতরাং দুইটাতেই সাফিসিয়েন্ট ডেটা থাকলে আমাদের অপশন সি দাগাতে হবে। বোথ স্টেটমেন্ট, ও সরি না 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 ডি না, সি দাগাতে হবে। সি না ডি দাগাবো, দুইটাতেই আছে। এতক্ষণ যাবত মনে হয় কম্বাইনলি করতে করতে লয় হয়ে গেছিল। ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, দুইটা স্টেটমেন্টের দুইটাই আলাদা আলাদা ভাবে পর্যাপ্ত। ওকে আসেন তাহলে আমরা পরে যাই। ইফ দ্য অ্যাভারেজ এজ অফ 3 people is 21, আচ্ছা এটা আমরা করাচ্ছি না, এটা আমরা বাদ দিব, তার কারণ আছে পরে বলছি। এটা নিয়ে আমাদের একটু মতবিরোধিতা আছে। এখানে এক একজন এক এক উত্তর, আমি এক এক ওয়েবসাইটে এক এক উত্তর পাইছি। আচ্ছা আমি কন্ট্রোভার্সিটা দিয়েই দিই নাকি? দিব? আচ্ছা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা এখানে দেখেন যে ইফ দ্য অ্যাভারেজ এজ অফ 3 people is 21 years, 3 জন ব্যক্তির বয়স এর গড় নাকি 21 বছর। ইজ দ্য ইয়াংগেস্ট ওল্ডার দেন 13, মানে কি যার বয়সটা সবচেয়ে কম সে কি 13 চাইতে, দ্য ইয়াংগেস্ট ওল্ডার মানে 13 চাইতে বড়, মানে যার বয়সটা সবচেয়ে কম, ইয়াংগেস্ট যে 3 জনের মধ্যে যে ইয়াংগেস্ট তার বয়সটা কি ওল্ডার দেন 13, মানে 13 চাইতে বেশি। তাহলে আমি যদি সিকোয়েন্স করি, এইখানে এক্স এর চাইতে বড় ওয়াই, ওয়াই এর চাইতে বড় জেড, এবং তারা সমানও হইতে পারে নাকি? আচ্ছা তাহলে তাদের সমষ্টিটা কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার সমষ্টিটা দাঁড়াচ্ছে হচ্ছে 3 × 21 = 63। ফাইন, এবার স্টেটমেন্ট 1 এ আসি। স্টেটমেন্ট 1 এ বলতেছে দ্য ওল্ডেস্ট
ইজ 25, এই কথার অর্থ কি বলেন তো? এই রেঞ্জের মধ্যে ওল্ডেস্ট কে? এই রেঞ্জের মধ্যে ওল্ডেস্ট কে? জেড। তাহলে স্টেটমেন্ট 1 এ আমার কি বলতেছে? যেটা বলতেছে আমরা শুধু সেটাতেই পড়ে থাকবো। স্টেটমেন্ট 1, 2 তে কি আছে দেখবো না। তো স্টেটমেন্ট 1 বলতেছে জেড এর বয়স কত হবে? 25। আচ্ছা, জেড এর বয়স যদি 25 হয়, তাহলে ওয়াই এর বয়সটা আমরা ওয়াই এবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 63 থেকে 25 বাদ দেন, কত আসে? 13, 8, 38। তার মানে এক্স এবং ওয়াই এর যোগফল কত হইতে পারে? 38। এখন আমার কথা হলো এক্স এর বয়সটা মানে যে ছোট তার বয়স 13 চাইতে কি বড় কিনা আমার কাছে সেটা জানতে চাইছে। তার মানে আনসারটা হবে ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। আচ্ছা, এখন আপনি বলেন তো যে এটা কি কি বলা যেতে পারে যে 13 চাইতে বড় হবে? তার হচ্ছে বড় হবে না। আচ্ছা, আমরা তো যে কোনো রেঞ্জের বয়স ধরতে পারি, হ্যাঁ এবার আসেন। মানে হ্যাঁ, ধরেন জেড এর বয়স 25, তাহলে আপনি যদি ওয়াই এর 25 ধরতে পারেন কিনা? আচ্ছা, যদি ওয়াই এর 25 ধরেন তাহলে এক্স এর কত আসে? 13। তাহলে আমার এখানে বলছিল কি 13 বড় হইতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা এটা বোঝা যাচ্ছে যে না, এখান থেকে এক্স্যাক্টলি আমি কোনো আনসার পাচ্ছি না। এখন আমাদের দেশি একটা বইয়ে তারা বলতেছে যে এক্স এর মান কোনোভাবেই 13 হইতে পারবে না। যদি এক্স এর মান 13 না হয়, তাহলে তো ওয়াই এর মান অবশ্যই কি হইতে হবে? মানে 25-এর নিচে হইতে হবে কিনা, 24, 23 ইত্যাদি নিচে হইতে হবে কিনা। সেই ক্ষেত্রে কি আমার এক্স অবশ্যই বড় হয় কিনা বলেন তো? এটা কি মাস্ট বি কিনা? তাহলে এখন কিন্তু ইয়েস ইয়েসই আসতেছে, তার মানে আমার সেই ক্ষেত্রে আনসার হয় এ। আদারওয়াইজ আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে আমার এ আর বি সমন্বয় করে আনসার হয় সি। এই জন্য আমি এটা করাইতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারা নিজেরা একটু গাড়াগাড়ি করে নেবার, এটা আমি বের হয়ে আসি। আসেন পরে দেখি কি বলছে। এবার দেখেন আমাদের এভারেজ, the average age of P, Q, R and S is 30 years. P, Q, R তিনজনের গড় বয়স হচ্ছে 30 বছর। How old is R? তাহলে R এর বয়সটা কত? আচ্ছা, স্টেটমেন্ট এবার আমি পুরা ম্যাথ করব না, জাস্ট স্টেটমেন্ট 2 দেখব। স্টেটমেন্ট 1, the sum of R এবং P কত? 60। তাহলে P আর R এর যোগফল যদি 60 হয় তাহলে আপনি R এর মান বের করতে পারবেন? কোনোভাবেই না, কিন্তু কোনোভাবেই না। এবার আসেন, S is 10 years younger than R. S is 10 year কি younger than R. সম্ভব আমাদের R এর মান বের করা স্টেটমেন্ট 2 থেকে? এটাও সম্ভব না। বুঝতে পারছেন কিনা যে এটাও আসলে কোনোভাবেই আমাদের জন্য পসিবল না মানটা বের করা। আচ্ছা, এবার বলেন দুইটাকে কি সমন্বয় করে বের করা পসিবল? দুইটাকে সমন্বয় করেও কিন্তু আমরা কোনোভাবে এখান থেকে মান বের করে দিয়ে আসতে পারবো না, কোনো সুযোগ কিন্তু নাই। তাহলে বলেন আনসার কি হবে? স্টেটমেন্টগুলো আপনারা এবার অপশনগুলো আপনারা পড়ে বলেন আনসার কি হবে। তার মানে দুইটার কোনোটাতেই নাই, কম্বাইন্ডলিও নাই, তাহলে সেটা ক্ষেত্রে কি হয়? বোথ 1 and 2 আর নট সাফিসিয়েন্ট। এবার কি বুঝছেন যে অপশনগুলো যে চেঞ্জ হয়ে গেল এ আর বি বাদে, এবং ইও পাইছেন। তার মানে এইবার দেখেন তারা বলতেছে যে সিতে বলতেছে 1 আর 2 তে এলোন সাফিসিয়েন্ট আনসার, যদি দুইটাতে থাকে তাহলে সি, আর আমরা জানতাম ডি। আবার ডি তে বলতেছে বোথ 1 and 2 আর নট সাফিসিয়েন্ট টু আনসার। এবার বলছে যদি দুইটার কোনোটাতেই সাফিসিয়েন্ট না থাকে তাহলে অপশন ডি। আবার ই তে বলতেছে বোথ 1 and 2 আর নেসেসারি টু আনসার, মানে দুইটাকে সমন্বয় করার ক্ষেত্রে ই বলতেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে চেঞ্জ কিন্তু অপশনে থাকতে পারে কখনো কখনো, তাহলে আমাদের সবই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? অপশনটা পরে নেব আর কি। হ্যাঁ, অবশ্যই অপশন পরে নিব। এই জন্যই কিন্তু আমি ভ্যারাইটি গুলো এখানে অ্যাড করছি, যাতে আপনারা শুধু জিআরই জিমেট স্ট্যান্ডার্ডই পড়ে থাকেন না। যদি কোনোভাবে চেঞ্জ করে দেয় তখন তো আবার একটু প্রবলেম হবে। তার মানে আপনারা যাতে একটু সতর্ক হন।
যদি এবিসিডি দেয়, যদি দেয়, দিতেই পারে, যদি দেয় তাহলে এটা জিআরইজিমেট ফরম্যাট মনে রাখবেন, ওই স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা ওইটা, ঠিক আছে, দিতেই পারে, তবে দেওয়ার সম্ভাবনা কম, উপরে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। এবার আসেন আমরা পাইপ এন্ড সিস্টেমের একটা কোশ্চেন দেখি, বা টাইম এন্ড ওয়ার্ক জাতীয় কোশ্চেনগুলো দেখেন। ম্যাথমেটিক্সের যে জায়গাগুলোতে কোশ্চেন হইতে পারে সবই আনতেছি আমরা। টাইম কেমন আছে? 9টা বেজে যাচ্ছে। আচ্ছা, horse X and Y simultaneously fill a empty swimming pool that has a capacity of 5000 liters, মানে X এবং Y দুইটাই আপনার হর্স কি করতে পারে, আলাদা করে তারা ওই এমটি যে পুলটা আছে সুইমিং পুল সেটা পূর্ণ করতে পারে পানি ধারা, তবে ওই সুইমিং পুলের ধারণ ক্ষমতা হলো 50,000 লিটার। প্রশ্ন করা হচ্ছে ইফ দ্য ফ্লো ইন ইচ হর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্লো ইন দ্য আদার হর্স, একটা আরেকটার স্বাধীনভাবে কাজ করবে, কেউ কারো উপর ডিপেন্ড না, তাহলে হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক টু ফিল দ্য পুল, তাহলে ওই পুলটা পূর্ণ করতে আমাদের কত সময় লাগবে আমাদের কাছে সেটা জানতে চাইছে, টাইম জানতে চাইছে, ঠিক আছে, কত সময় লাগবে সেটা জানতে চাইছে। ফাইন, এবার আসি স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 1 এ বলতেছে যে হর্স এক্স অ্যালোন উড ইট টেক 28 আওয়ার্স টু ফিল দ্য পুল, এই পুলটা যদি পূর্ণ করে এক্সে, তাহলে নাকি তার একা করলে সময় লাগে হচ্ছে 28 ঘন্টা। তাহলে এই স্টেটমেন্ট 1 শুধু এইটুকু দিয়া আপনি কি বলতে পারবেন দুইটা মিলে কাজ করলে কত সময়ে ট্যাঙ্কটা পূর্ণ হবে? না, এখানে শুধু একটা হর্সের এক্স এর এককভাবে ক্ষমতা যেটা সেটা দেওয়া আছে। আমি টাইম এন্ড ওয়ার্ক যারা আমার ক্লাস করছেন সেই ক্ষেত্রে তারা হয়তো এটাকে বলবেন, এই 28কে কি বলবেন, বেস বলবেন, ফ্র্যাকশনের এক্স এর বেস দেওয়া আছে, একা করলে কত সময় লাগে? নাই, তাহলে নাই মানে বি সি ই হইতে পারে। এবার বি স্টেটমেন্টে কি বলছে এ আমরা ভুলে যাই, হর্স ওয়াই অ্যালোন উড টেক 36 আওয়ার্স টু ফিল দ্য পুল, মানে ওয়াই যদি একা কাজ করে তাহলে সে নাকি এটা পূর্ণ করতে পারে 36 ঘন্টায়। তার মানে কি বোঝা যায়, এখানে তো একজনেরটাই দেওয়া আছে, তার মানে এইটা দিয়েও আমরা, তার মানে এবার সমন্বয় করি, তো সমন্বয় করি 1 এবং 2, সমন্বয় করে চিন্তা করি যে আমাদের সময় লাগবে কত জানি না, ধরে নিলাম টি ঘন্টা সময় লাগবে। যারা আমার ক্লাস করছেন তাদেরকে আমি এভাবে শিখাইছি যে ইকুয়েশন ফরম্যাটে আমরা এই ফ্র্যাকশন মেথডে কিভাবে ক্যালকুলেশন গুলো করি। এক্স হর্স কাজ করবে প্লাস ওয়াই হর্স কাজ করবে, কাজটা শেষ হয়ে যাবে মানে 1। এবার আসি নিচে, আমরা কি লিখবো, নিচে লিখবো হচ্ছে, আমি এখানে লিখে দেখতে সহজ হবে, এক্স, এখানেও তো জায়গা নাই, এখানে লিখি এক্স কাজ করবে প্লাস ওয়াই কাজ করবে, মানে ওই ট্যাঙ্কটা ওই পুলটা পূর্ণ হয়ে যাবে, তার মানে 1, পূর্ণ হয়ে যাওয়া মানে হলো পুরো 1, মানে এখানে পুরো কাজটাকে বোঝাচ্ছে। এবার নিচে কি লিখবো, এক্স এর ক্ষমতা, একা সে কাজ করলে কত সময় করতে পারতো, সেটা এক্স এর বেস 28 আর ওটা কত 36। এখন আমরা এটা ধরে নেই যে দুইটা হর্সকে যদি একসাথে খুলে দেওয়া হয়, সাপোজ টি ঘন্টায় ওই কি হয়ে যাবে, পুলটা পূর্ণ হয়ে যাবে, তার মানে এককভাবে এক্স হর্স তো টি ঘন্টা কাজ করবে, উপরে হলো কে কত ঘন্টা কাজ করছে সেটা, এককভাবে ওয়াইও টি ঘন্টা কাজ করবে, অথবা দুইজন মিলেও টানা 2 ঘন্টায় কাজ করবে। এখন বলেন এই সমীকরণ ক্যালকুলেশন করলে কি টি এর ভ্যালু আসবে কিনা? ইয়েস, তার মানে দুইটাকে সাফিসিয়েন্ট, আমরা দুইটাকে একসাথে সমন্বয় করে বলতে পারি সাফিসিয়েন্ট। দেখেন টাইম এন্ড ওয়ার্ক থেকে কি টাইপের, মানে পাইপ এন্ড সিস্টেম থেকে কি টাইপের কোশ্চেন আসতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওএমআর শিটে অপশন সি, বোথ হইলেই তো সি, টুগেদার আর সাফিসিয়েন্ট বাট নিদার। দেখেন আমি কিন্তু খুব আপার লেভেলের যা আছে মোটামুটি সবই দেখাচ্ছি, মানে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, পরীক্ষায় তো কমন পাবেন না, কনসেপ্টটা ক্লিয়ার, পাইলে ভালো, না পাইলে আরো ভালো। আসি আমরা পরে যাই, আজকে শেষ করে দেবো এলসিএম এইচসিএফ। এবার একটু ফাস্ট হবে কিন্তু, হ্যাঁ। ইফ বোথ এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার, এক্স এবং ওয়াই দুইটাই ধনাত্মক সংখ্যা, এন্ড তারপরে কি বলছে, দ্যাট আর ডিভিজিবল বাই 10, মানে এক্স এবং ওয়াই দুইজনেই 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার প্রশ্ন করা হচ্ছে ইজ 10 দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ এক্স এন্ড ওয়াই, তার মানে 10 কি এক্স এবং ওয়াই এর গসাগু, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, দ্যাট মিনস গসাগু, সেটা জানতে চাইছে। তার মানে 10 আমাদের এইখানে এক্স এবং ওয়াই এর গসাগু কিনা, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিনা সেটা জানতে চাইছে। ফাইন, এবার আসি স্টেটমেন্ট 1।
আমরা স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করি, যখন স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করছি 2 তে কি আছে দেখবো না। তো x এর ভ্যালু দেখেন, x এবং y দুইজনেই নাকি 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আপনি কি বুঝতেছেন, x এবং y দুজনের মানই হবে 10 এর গুণিতক না, বা 10 এর নামতা কিনা? এই কথা বুঝছেন? প্রশ্নে তারা বলে দিছে না যে ইফ বোথ এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ওকে এন্ড ডিভিজিবল বাই 10, তার মানে এক্স এবং ওয়াই দুইজনেই 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে বোঝা যাচ্ছে এক্স এবং ওয়াই এর মান 10 এর গুণিতক হবে। তাহলে স্টেটমেন্ট ওয়াই এ আমি এই স্টেটমেন্ট 1 এ আমি এইটা চিন্তা করি যে ওয়াই এর মান, সাপোজ ওয়াই এর মান যদি আমি 10ই বলি, তাহলে এক্স এর মান কি আসে, 40 আসে কিনা? তাহলে এবার বলেন এক্স এর মান 40, ওয়াই এর মান 10, তাহলে 40 এবং 10 এর গসাগু কত হবে? গসাগু 10ই হবে। তার মানে কি ইয়েস আনসার দিচ্ছে, তার মানে ইয়েস আনসার দিচ্ছে। এবার আসেন, আমি যদি কোনো কারণে ওয়াই এর মান 10 না বলে ওয়াই এর মান যদি আমি 20 বলি, ধরেন যে ওয়াই এর মানটা 20 বললাম, কারণ ওয়াই 20 তো 10 এর গুণিতক হইতেই পারে, তাহলে এক্স এর মান কি হবে 4y, তার মানে 4 × 20, দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা তখন দাঁড়াবে হচ্ছে 80। এবার বলেন এই 20 এবং 80 এর গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 20 এবং 80 সেটা 20, তাহলে কি 10 হইছে? নো। না হয় তার মানে স্টেটমেন্ট 1 ইনসাফিসিয়েন্ট কিনা? হ্যাঁ ইনসাফিসিয়েন্ট। এক্স্যাক্টলি। তার মানে আমার আনসার বিও হইতে পারে, সিও হইতে পারে, ইও হইতে পারে। কিভাবে ইনসাফিসিয়েন্ট আমি আশা করি বুঝাইতে পারছি। এবার আসি স্টেটমেন্ট 2 নিয়ে কাজ করি। যখন 2 নিয়ে কাজ করব কোনোভাবেই আমরা 1 এর দিকে তাকাবো না, 1 এবার ভুলে যাই। 2তে দেখি কি বলছে। 2তে বলতেছে যে আমরা এখানে x মাইনাস, তার মানে 10 + 3y একটু করে নিলাম। এবার আমি ধরেন y এর মান 10 ধরে নেই, 10 ধরলে আমাদের এখানে 30, তাহলে x এর মানটা আমাদের 10 ধরলে 30 40 আসতেছে, তার মানে y এর মান 10 ধরে আমি পাইছি 40। তাহলে গসাগু কিন্তু আমাদের বোঝাই যাচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা সেটা 10ই আছে, তার মানে ইয়েস। এবার একটু চেঞ্জ করে আমরা একটু মনে মনে করি, আর এভাবে না করি। 20 ধরলাম, 20 ধরলে কত 60, আর কত 70, তাহলে ওয়াই এর মান 70 আর সরি এক্স এর মান 70, ওয়াই এর মান কত 20, বলেন গসাগু কি হবে? সেই গসাগু সেই ক্ষেত্রে আবারও দেখেন ওয়াই এর মান আমি কি ধরতে বলছি, ওয়াই এর মান 20 ধরলাম, হ্যাঁ গসাগু তো 10 হবে আমি বলতে সেটাই বুঝাতে চাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালুটা আমার হচ্ছে এখানে 60 আর 10 70, তাহলে 70 আর 20 এর গসাগু কি 10 কিনা? এখন আপনি ওয়াই এর মান এবার 30 ধরেন, 40 ধরেন, যাই ধরেন, সবসময় সে কি দিবে? ইএসি আনসার দিবে, মানে গসাগু 10ই দিবে। তার মানে আমরা এবার বলতে পারি যে স্টেটমেন্ট 2 অ্যালোন সাফিসিয়েন্ট। অ্যালোন সাফিসিয়েন্ট মানে সি আর ই আনসার না, তার মানে অবশ্যই কি হবে? আনসার বি হবে। তার মানে অপশন বি, স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট বাট স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সটে আসি। এবার দেখেন দ্য সিম্পল ইন্টারেস্ট থেকে দেখাই। দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি RS 50, তখন সিম্পল ইন্টারেস্ট আপনার কত? 50 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য সাম, দ্যাট মিনস আপনার কাছে প্রিন্সিপালটা কত সেটা জানতে চাইছি। এখন স্টেটমেন্ট 1 এ আসি। স্টেটমেন্ট 1 এ বলতেছে যে ইন্টারেস্ট রেট ইজ 10%। তার মানে আপনার সুদের হারটা স্টেটমেন্ট 1 এ জাস্ট এটা বলতেছে যে সুদের হার 10%। বলেন সুদের হার 10%, আপনার এইখানে প্রিন্সিপাল হচ্ছে আমার, ইন্টারেস্ট হচ্ছে প্রশ্ন বলে দিচ্ছে 50 টাকা, তাহলে প্রিন্সিপাল কত আমি কি বের করতে পারবো? I = PRN। কিভাবে পারবো? আমি কিভাবে পারবো? আমার যে ইন্টারেস্ট 50 টাকা, এই ইন্টারেস্টে 1 বছরের কিনা সেটা তারা বলছে? কিছুই বলে নাই। তার মানে আমার মূল সূত্র I = PRN এর ইনগ্রেডিয়েন্ট হলো 4টা, যে কোনো একটা ইনগ্রেডিয়েন্ট বের করতে গেলে আমার বাকি 3টা ইনগ্রেডিয়েন্ট ইন্ডিভিজুয়ালি জানতে হবে। সুতরাং স্টেটমেন্ট 1 ইজ নট সাফিসিয়েন্ট, সেই ক্ষেত্রে আনসার হইতে পারে আমার বি, সি অথবা ই।
তাহলে এবার স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করা শেষ। এবার 2 যখন দেখবো 1 এর দিকে তাকাবো না, শুধুই 2, দ্য সাম আর্নড সিম্পল ইন্টারেস্ট ইন 10 ইয়ার্স। তার মানে আমার 2 নাম্বার স্টেটমেন্টে জাস্ট n এর মান বলে দিছে 10। সম্ভব না, তার মানে এইটাও সম্ভব না। তাহলে কি করব, 1 এবং 2 একসাথে সমন্বয় করি। 1 এবং 2 যদি একসাথে সমন্বয় করি তাহলে সব পাওয়া যায় না। আমি প্রশ্নে 50 পাইলাম ইন্টারেস্ট, প্রিন্সিপাল জানতে চাইছে আমার স্টেটমেন্ট 1 থেকে 10% নিলাম 10/100, আর স্টেটমেন্ট 2 থেকে নিলাম হচ্ছে 10 বছর। তাহলে কি পি এর ভ্যালু বের হলো কিনা, এই কথা বলেন। তার মানে আমরা যদি হ্যাঁ আমরা বের হবে তো বলবেন কেন, বের হবে এইভাবে বলবেন। এবার বলেন স্টেটমেন্ট কোনটা আনসার, এবার বলেন অপশন কোনটা আনসার হবে। ডি ডি তোরটা এইভাবে তো ই এখানে অপশন ই হবে, ই। ইয়েস, তার মানে এবার বুঝছেন যে স্বাভাবিকের চেঞ্জটা বুঝছেন, জিআরইজিমের থেকে বের হয়ে গেছি যে। ওকে ওকে, এটাই অভ্যাস করা, আর কিছু না। এবার আমি একটু ফাস্ট হই। ইন এ গ্রুপ 30 স্টুডেন্ট 18 আর এনরোল ইংলিশ। আচ্ছা, মানে সেট ব্যান্ড ডায়াগ্রাম থেকে এটা দেখাইতে হয়। ইন এ গ্রুপ অফ 30 স্টুডেন্ট, 30 জন স্টুডেন্টের একটা গ্রুপ, সেখানে 18 আর এনরোল ইন ইংলিশ। ইংলিশ সাবজেক্টটা নিয়েছে সেটা হচ্ছে 18 জন, অ্যান্ড 16 আর এনরোল ইন অ্যালজেব্রা, এবং আপনার 16 জন আছে যারা কিনা অ্যালজেব্রা নিছে। হাউ মেনি স্টুডেন্ট আর এনরোল ইন বোথ অ্যান্ড ইংলিশ অ্যান্ড অ্যালজেব্রা ক্লাসে। তার মানে ইংলিশ এবং অ্যালজেব্রা উভয় নিচে কতজন আমার কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস আমাদের কাছে ইংলিশ ইন্টারসেকশন অ্যালজেব্রা সেইটা কত, ওইটাই জানতে চাওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার স্টেটমেন্ট 1-এ দেখেন কি বলছে। স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করছে মানে 1-ই থাকবো, 2-তে কি আছে দেখবো না। 1-এ বলছে 20 আর এনরোল ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দিস 2 ক্লাসেস, মানে শুধুই 20 জন আছে যারা কিনা আপনার শুধু 2টা ক্লাসের তারা নিয়েছে, এমন বিষয়টা, বা 2টা ক্লাসে এনরোল করেছে। তাহলে আমি যদি গ্রাফ দিয়া বলি, ধরেন এটা আমার হচ্ছে অ্যালজেব্রা ইংলিশ আর এটা হচ্ছে অ্যালজেব্রা সাপোজ। তো সেই ক্ষেত্রে আমরা অ্যালজেব্রা, এখন আমি জাস্ট এইটুকু বলেন তো, আমরা ক্যালকুলেশনে পরে আসি। আমার স্টেটমেন্ট 1 যেটা বলতেছে সেটা দিয়ে কি আমি আদৌ দুইটা সাবজেক্টে নিয়েছে কতজন সেটা কি বের করা পসিবল কিনা? ইয়েস এবং নো। আমি জাস্ট এটা বলবো যে ওয়ে অফ ক্যালকুলেশনটা আমার আছে কিনা সেটা করার, না আছে কিনা আমরা একটু দেখি, আমরা সরাসরি এভাবে না বলি। তো ইংলিশ কি জানি, প্রথমে ইংলিশ কতজন, 18 জন। আবার অ্যালজেব্রা কতজন, 16 জন। এবার দুইটাই নিয়েছে ধরে নিলাম এক্স। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু কি বোঝাচ্ছে বলেন তো, কেউ কি বলতে পারবেন যে এই অংশটুকু কি মিন করতেছে? না, এটা হলো অনলি ইংলিশ, মানে 18 হলো মোট ইংলিশ। মোট ইংলিশ মানে কি, ওইখানে ইংলিশও আছে অ্যালজেব্রাও আছে এরকম, আর এই অংশটুকু শুধুই ছিল অনলি ইংলিশ, যারা কেবল ইংলিশে নিছে। তাহলে টোটাল 18 থেকে এই এক্সটা বাদ দিয়ে দিলে আমি অনলি ইংলিশ পাবো। ঠিক একইভাবে অনলি অ্যালজেব্রা পাবো হচ্ছে আমাদের টোটাল 16 থেকে এই এক্সটুকু বাদ দিলে। এবার আসেন আমরা মূল ক্যালকুলেশনে আসি। এখন আমার জানতে চাওয়া হয়েছে যে দুইটাই নিয়েছে। এখন আমার টোটাল স্টুডেন্ট কতজন, 30 জন। তাহলে এমন কিছু স্টুডেন্ট আছে যারা কোনোটাই নেয় নাই, সেটাও কিন্তু আছে, নান। এখন আমরা একটু প্রশ্নটা সাজাই। আমাদের টোটাল হলো 30 জন। আমাদের সূত্রটা কি আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে? আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে, সেট ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সরাসরি একটা সূত্র বলি অনেক কিছু আলোচনা করার পর, সেটা হচ্ছে সাম অফ অল সিঙ্গেল টোটাল সমান sum of all single minus both plus none, এমন করে একটা সূত্র বলি। অথবা আপনি যদি সূত্রের বাইরে গিয়ে কাজ করেন সেটাও করতে পারেন, সকল ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে যোগ করে। আচ্ছা, তাহলে আপনি এখানে দেখেন তো আমার টোটাল 30 সমান এইখানে 18, আমি যদি ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা আলাদা চিন্তা করি, 18 মাইনাস এক্স। আর আচ্ছা, ইনগ্রেডিয়েন্ট আলাদা চিন্তা না করে আপনাদের ওইভাবেই দেখাই। প্রথমে কতজন, 18 জন, প্লাস তারপরে কতজন, 16 জন,
তারপরে মাইনাস জানি না যেটা সেটা। এবার আসেন কোনোটাই নেই নাই, সেটা কত জানি না, নান। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম করে আমরা যদি বলি আর কি। এখন স্টেটমেন্ট ওয়ানে কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কি? স্টেটমেন্ট ওয়ানে আমরা যেটা জানি সেটা একটু লিখি। সেটা হলো শুধুই ইংলিশ নিয়েছে 18 মাইনাস এক্স, প্লাস শুধুই এলজেব্রা নিয়েছে সেটা হলো 16 মাইনাস এক্স, প্লাস দুইটাই নিয়েছে কত? এক্স। তাহলে এই যে ক্যালকুলেশনটুকু, এইটুকুর ভ্যালুটা কি স্টেটমেন্ট ওয়ানে বলছে কিনা দেখেন তো, 20 একটু বোঝার চেষ্টা করেন। 20। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, স্টেটমেন্ট ওয়ান দিয়ে কি আমরা এটা পাচ্ছি যে নানের যে বিষয়টা, এখন অনলি টু মানে কি বোঝায়? মানে অনলি এখানে বলছি 20 এনরোল ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য সাবজেক্ট, তাহলে কি আমার এটা আসবে? এই লাস্টে এই এক্সটা আসবে? দেখেন তো, এক্সটা আসবে না, কারণ বোর্ড তো হবে না, কারণ তারা বলেই দিছে এক্স্যাক্টলি ওয়ান অফ দোজ টু ক্লাসেস। তার মানে এই দুইটার যোগফল হচ্ছে কত? 20। এখন বলেন এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পাই কিনা দেখেন। পাওয়া তো যায়। হালকা একটু আরেকবার বলে, মানে ইনভলভ এই জিনিসটা মানে। আচ্ছা, আরেকবার বলবো। স্টেটমেন্ট ওয়ান, এবার খুব কাস্টমাইজ ওয়েতে কথা বলবো। আমি যা বেসিক বোঝানোর বুঝাইছি, আপনারা একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবার প্রশ্ন কি বলতে হবে? প্রশ্ন সম্পর্কে কিছু বলতে হবে না, শুধু স্টেটমেন্ট ওয়ান দিয়ে শুরু করলে হবে? শুধু statement one টা। আচ্ছা, স্টেটমেন্ট ওয়ানে কি বলছে দেখেন, 20 আর এনরোল ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দিস টু ক্লাসেস। দুইটা ক্লাসের মধ্যে শুধুই দুইটা ক্লাসে পড়াশোনা করে, শুধুই দুইটা ক্লাসে এমন এনরোল হয়েছে 20 জন। তার মানে হলো অনলি ইংলিশ প্লাস অনলি এলজেব্রা মিলে কয়জন? 20 জন। বুঝছেন এবার? তাহলে আমাদের গ্রাফে অনলি ইংলিশ কি বোঝায়? 18 মাইনাস এক্স, প্লাস অনলি এলজেব্রা বলতে কি বোঝায়? 16 মাইনাস এক্স। এই যে সংখ্যক স্টুডেন্ট গুলো আছে, তারা এক্স্যাক্টলি দুইটা ক্লাসে পড়াশোনা করে, এক্স্যাক্টলি আলাদা আলাদা করে, আর সেটার সমানই কত বলা আছে? 20। এবার বলেন এক্স এর ভ্যালু কত আসে? আসবে আর কি সাফিসিয়েন্ট। তার মানে আমার এক্স মানে কি? এক্স মানে হলো ওই দুইটাই নিচে। তার মানে আমাদের এলজেব্রা ইন্টারসেকশন ইংলিশ ইন্টারসেকশন এলজেব্রা, এটাই তো এক্স ছিল। আর সেই এক্স এর ভ্যালু তো আমি স্টেটমেন্ট ওয়ান ব্যবহার করে বের করতে পারছি। কত? 7 না? 2x আর 18 14 2 7, তার মানে এক্স এর ভ্যালু 7। তাহলে বলেন সাফিসিয়েন্ট না ইনসাফিসিয়েন্ট? সাফিসিয়েন্ট। আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা দেখেন তো। আচ্ছা, এবার স্টেটমেন্ট 2 তে আসেন। স্টেটমেন্ট 2 তে বলতেছে, এবার স্টেটমেন্ট 2 মানে 1 ভুলে যাবেন, কি বলছে? স্টেটমেন্ট 2 তে বলতেছে যে 3 আর নট এনরোল ইন ইদার ক্লাসেস। 3 জন আছে যারা কিনা কোনো ক্লাসে এনরোল হয় নাই, তার মানে নান। তাহলে এইবার আমার বিষয়টা কি হবে? সূত্রটা টোটাল সমান, ওই যে টোটাল সমান সাম অফ অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান, যেটা লিখছিলাম সেটা। তাহলে টোটাল মানে কত? 30। ওকে, এবার সাম অফ অল সিঙ্গেল মানে কি? 18 প্লাস 16 মাইনাস এক্স প্লাস নান। সাফিসিয়েন্ট। বলেন সাফিসিয়েন্ট কিনা? আমি আর করাইতে চাচ্ছি না, শুধু আপনারা এটা বলেন যে সাফিসিয়েন্ট কিনা। হ্যাঁ, নানের ভ্যালুটাই 3, তাহলে কি এক্স এর ভ্যালু আসবে না? 30 18 প্লাস 16 মাইনাস এক্স প্লাস 3, তাহলে আমার এক্স এর ভ্যালু আসবে। ইয়েস, তার মানে সাফিসিয়েন্ট। যদি সাফিসিয়েন্ট হয় তাহলে আনসার কোনটা হবে? আনসার ডি হবে। আচ্ছা, নেক্সটে আসি তাহলে। প্রবাবিলিটি। আচ্ছা, এগুলা প্রবাবিলিটি আর করাচ্ছি না, পারবেন, এর আগেও বললাম। জিওমেট্রিতে আসি। অনেকক্ষণ যাবত জিওমেট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন আসার একটা সম্ভাবনা আছে, যদি আসে আর কি।
তো জিওমেট্রি দেখেন কি বলছে, ইফ পি অ্যান্ড কিউ আর ইচ সার্কুলার রিজিয়ন, পি এবং কিউ দুইটা আলাদা আলাদা সার্কুলার রিজিয়ন মানে বৃত্ত, ফাইন। এরপর তারা বলতেছে যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ লার্জার অফ দিস রিজিয়ন, যে বৃত্তটা সবচেয়ে বড় সেইটার রেডিয়াসটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য লার্জার অফ দিস রিজিয়ন, ধরেন যে পি বৃত্ত যেটা সেটাই হলো সবচেয়ে বড় বৃত্ত এখানে, তো তার রেডিয়াসটা কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। সাপোজ ক্যাপিটাল আর আর ছোটটা ধরে নিলাম স্মলার আর। তো আমাদের এখানে জানতে চাওয়া কি এই আর এর ভ্যালুটা কত, এটাই। এবার স্টেটমেন্ট 1 দিকে আমাদের সেই ভ্যালু বের করার মতো সাফিসিয়েন্ট ডেটা দিতে আছে কিনা। স্টেটমেন্ট 1, the area of P plus area of Q is equal 90 পাই, এখানে পাই হবে, হ্যাঁ এটা একটু স্কিপ করে ফেলছে ওরা। তার মানে তারা বলতেছে যে পি এবং কিউ এর যে এরিয়া সেটা যোগ করলে নাকি কত হবে 90 পাই। তাহলে আমি স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করছি, মানে স্টেটমেন্ট 1এই থাকবো, কোনোভাবেই 2 এর দিকে তাকাবো না। তাহলে স্টেটমেন্ট 1 অনুযায়ী যদি আমি বলি পি এর এরিয়া কি পাই আর স্কোয়ার প্লাস কিউ এর এরিয়া কি পাই আর স্কোয়ার সমান কত 90 পাই। তাহলে এইখান থেকে আমরা এই আর স্কোয়ার প্লাস স্মলার আর স্কোয়ার সমান 90, এর বেশি কিছু পারি? না স্যার, তাহলে কি সাফিসিয়েন্ট বলা যায়? না স্যার, তার মানে স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট না মানে হলো আনসার বিও হইতে পারে, সিও হইতে পারে, ইও হইতে পারে। আচ্ছা, এবার 2 নম্বর স্টেটমেন্টে আসি। এবার 1 নম্বর স্টেটমেন্টে কি আছে সেটা একদমই ভুলে যাই। দ্য লার্জার সার্কুলার রিজিয়ন হ্যাজ আ রেডিয়াস, বড় যে সার্কুলার তার যে রেডিয়াসটা সেইটা ইজ হয় 3 টাইমস 3 গুণ দ্য রেডিয়াস অফ দ্য স্মলার অফ দ্য সার্কুলার রিজিয়ন, তাহলে ছোটটা যেটা ছিল সেটার 3 গুণের সমান। এখন বলেন এই তো স্টেটমেন্ট সাফিসিয়েন্ট? সবাই বলেন, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। আর এর মান কত দিয়ে দিছে? আমরা আর এর মান না জানলে কিভাবে বলতে পারবো যে ক্যাপিটাল আর এর মান কত? এটা সাফিসিয়েন্ট না। আর এর কোনো স্পেসিফিক মান পাচ্ছেন? এই যে আর, তার মান যদি অন্য কিছু হয় তাহলে আর এর মান চেঞ্জ হইতে থাকবে না। এটা সাফিসিয়েন্ট না, বুঝার চেষ্টা করেন। আপনি আর এর মান জানতে চান, বড় সার্কুলার রিজিয়ন যেটা তার রেডিয়াস জানতে চান, তাহলে 2 নম্বর স্টেটমেন্ট যেটা বলতেছে সেটা হলো বড়টার রেডিয়াস ছোটটার 3 গুণের সমান। তাহলে ছোটটা জানলে না আমি বড়টা পাবো, তো ছোটটাকে জানা সম্ভব স্টেটমেন্ট 1 দিয়া? তাহলে এবার আমরা কি করব, দুইটাকে সমন্বয় করি। দুইটাকে যদি সমন্বয় করি, এই সমন্বয় বলতে যোগ না, এটা বুঝে নেবেন আর কি যেটা প্রয়োজন। তো প্রথমে আমি যেটা পেয়েছিলাম আর স্টেটমেন্ট 1 থেকে আমরা পেয়েছি হচ্ছে এটা সমান 90, আর স্টেটমেন্ট 2 তে পেয়েছি ক্যাপিটাল আর এর একটা মান পাইছি 3r। তাহলে এই ইকুয়েশনে 3r এর মান বসায় দেই, আর এর মান 3r বসায় দিলাম। তার মানে এইবার বলেন রেডিয়াস বের করা কি সম্ভব কিনা? এখান থেকে আমাদের আর এর মান বের হয়ে আসবে, আর সিআর এর মান এখানে বসায় দিলে আমার ক্যাপিটাল আর বের হয়ে আসবে কিনা? তার মানে দুইটাকে সমন্বয় করার পর আমরা আনসার পাচ্ছি, যেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে সাফিসিয়েন্ট আমরা তথ্য পাচ্ছি, সেই ক্ষেত্রে আমার আনসার বি তো নাই, ই তো নাই, তাহলে কে? অপশন সি বোথ। পরে দেখেন কি বলছে, if L and W represent the length and width respectively of the rectangle above, মানে রেক্টেঙ্গেলটা অ্যাবভ না বিলো হবে, নিচে যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছেন সেই আয়তক্ষেত্রের W এবং L ওরা রিপ্রেজেন্ট করতেছে লেন্থ এবং উইথ। ফাইন হোয়াট ইজ দ্য পেরিমিটার, তাহলে এটা পেরিমিটারটা কত? তাই এই যে আয়তক্ষেত্রটা আছে তার যদি আমি পেরিমিটার বের করতে চাই তাহলে আমার কি দরকার? পেরিমিটার মানে কি? লেন্থ অফ দ্য বাউন্ডারি। তার মানে দুইটা লেন্থ দুইটা উইথ, তাহলে 2 লেন্থ প্লাস 2 উইথ, দ্যাট মিনস 2 ইন্টু লেন্থ প্লাস উইথ। এইটার ভ্যালুটাই তো জানতে চাইছে, তাই কিনা? আচ্ছা, যদি তাই হয় তাহলে এবার আমরা একটু বলি তো যে আমরা কি সাফিসিয়েন্ট ডেটা পাচ্ছি স্টেটমেন্ট 1 এ?
শেষ, চলে আসতেছি 5 মিনিটের মধ্যে। নাই, স্টেটমেন্ট 1 দেখেন কি বলছে, যখন 1 দেখবো তখন আর 2 এর দিকে তাকাবো না। 1 এ তারা বলতেছে যে 2L প্লাস W সমান নাকি 40। বলেন আমাদের কি সম্ভব কিনা কোনোভাবে? না স্যার, না। তো যেহেতু সম্ভব না, সেহেতু আমার আনসার হইতে পারে বি, সি অথবা ই। এবার আসি স্টেটমেন্ট 2। এটা সম্ভব। এখানে বলছে এল আর ডাব্লিউ যোগ করলে নাকি 25 হবে। বলেন এটা কি সাফিসিয়েন্ট? সাফিসিয়েন্ট হয়ে যায় গুণ করলে। না কেন? আমি যদি এই ইকুয়েশনকে উভয় পাশে 2 দ্বারা গুণ করি তাহলেই তো আমার ওই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান চলে আসতেছে, আমার এইটুকু চলে আসতেছে, আর এইটুকুর ভ্যালু হইলেই হয়েছে। সম্ভব কিনা? কারণ আমরা তো জানি সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায়। তার মানে অনলি 2 সাফিসিয়েন্ট। সেই ক্ষেত্রে আমার আনসার হবে কি? অপশন বি। নেক্সট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ 360 ডিগ্রি রোটেশন? আচ্ছা, এটা আপনারা করে নেন হোমওয়ার্ক হিসাবে, পারবেন। এটা দেখেন, ইন দ্য ট্রায়াঙ্গেল বিলু, নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছেন অথবা রাইট সাইডে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, ডাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার? আমার প্রশ্ন করা হচ্ছে, এটা জাস্ট প্রশ্ন করা হচ্ছে যে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি সি স্কোয়ার? মানে সহজ কথা, পিথাগোরাসের উপপাদ্য এখানে ঠিক আছে, ইয়েস অর নো আনসার। আমার হয়তো নো হবে, আদারওয়াইজ ইয়েস হবে। স্টেটমেন্ট 1 বলেন সেটা সাফিসিয়েন্ট কিনা? এদিকে তাকান, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, ঠিক আছে? সাফিসিয়েন্ট। তারা বলে দিচ্ছে কি সেটা একটু খেয়াল করেন, যে এটা হলো এক্স ডিগ্রি আর এটা হলো আমাদের ওয়াই ডিগ্রি। বলেন স্টেটমেন্ট 1 কি সাফিসিয়েন্ট কিনা? এটা একটা সমকোণী ত্রিভুজ। জি স্যার, সাফিসিয়েন্ট। তাহলে আরেকটা তো 90 হবে। কারণ হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ব্যতীত, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ, বোঝাই যাচ্ছে সমকোণী ত্রিভুজের, এটা তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সমকোণ ব্যতীত বাকি দুইটা যে কোণ আছে এক্স এবং ওয়াই, তার যোগফল অবশ্যই কি হইতে হয়? 90। তো সেটা যদি হয় তাহলে এটা অবশ্যই ইয়েস আনসার দেয়, নো দেয় না। এটা শুধু ইয়েস আনসার দেয় যে হ্যাঁ ঠিক আছে। তাই কথা বুঝতে পেরেছি? এবার বলেন স্টেটমেন্ট 2, এটা সাফিসিয়েন্ট মানে এ হইতে পারে অথবা ডি হইতে পারে। বলেন স্টেটমেন্ট 2 কি বলে? এবার 1 ভুলে যান, শুধু 2 নিয়ে থাকেন, বি নিয়ে থাকেন। বি কি সাফিসিয়েন্ট কিনা? না, এলং তো সাফিসিয়েন্ট লাগছে না। আচ্ছা, লাগতেছে না এটা বলা যাবে না, ইয়েস অর নো, লাগতেছে অথবা লাগতেছে না, সরাসরি। নো স্যার, কারণ এখানে 45 টাকা তো আলাদা সেল হইতে পারে। আমরা দুইটা থাকলে এটা সাফিসিয়েন্ট না? আচ্ছা এ ভাই, আপনি যার বউ অনেক আনন্দে থাকবে, উনি কোন হোম ডিস্ট্রিক্ট, কোথায়? ওরে বাবা, নীলফামারী, এত দূরে, ও মাই গড। আচ্ছা দেখেন, স্টেটমেন্ট 2 যেটা বলতেছে সেটা ক্যান বি, মানে যদি ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে এই দুইটা বাহু সমান হবে 45 45, ঠিক আছে? আর যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ না হয় তাহলে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে? তাহলে আবার এই এক্স এবং ওয়াই এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি, সেটা ঠিক আছে, আর ওই দুইটা সমান হবে না, অসমান থাকবে। তার মানে স্টেটমেন্ট 2 আমার আনসার দেয় দুই রকম, একটা ইয়েস আর একটা কি নো। মডেল। তার মানে এটা ইনসাফিসিয়েন্ট। তাহলে আমার ডি হওয়ার কোনো সুযোগ নেই, শুধুই আনসার কি হবে? অপশন এ। ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমরা এবার পরে দেখি কি বলছে। ইন ত্রিভুজ পি কিউ আর, ইফ পি কিউ সমান এক্স, কিউ আর সমান এক্স প্লাস 2 এবং আর পি সমান ওয়াই, হুইচ অফ দ্য ফলোইং 3 angles of ত্রিভুজ পি কিউ আর হ্যাজ দ্য গ্রেটেস্ট ডিগ্রি মেজার্স? তার মানে নিচের আপনার কোনটা সবচেয়ে বড় কোন মিন করে সেটা জানতে চাইছে। হুইচ অফ দ্য 3 degrees of ত্রিভুজ পি কিউ আর হ্যাজ দ্য গ্রেটেস্ট ডিগ্রি মেজার্স? তার মানে ওই ত্রিভুজের সবচেয়ে বড় যে কোণটা আছে সেই কোণের মানটা কত আমাদের কাছে আসলে সেটা জানতে চাওয়া হয়েছে। সাপোজ এই আমরা একটা ত্রিভুজের কথা চিন্তা করি, পি কিউ আর, সাপোজ এটা পি কিউ আর, এটা হচ্ছে আর। এবার তারা বলতেছে যে পি কিউ সমান এক্স, এটা এক্স, আর কিউ আর কোথায়? কিউ আর হচ্ছে এটা, তার মানে কিউ আর এটা না, কিউ আর হচ্ছে এটা এক্স প্লাস 2,
ওকে, আর এইটা হচ্ছে পি আর, সেটা হচ্ছে ওয়াই। আপনারা একটা জ্যামিতির ম্যাথের ক্ষেত্রে, ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ত্রিভুজ সবসময় স্কেলে আঁকা হয় নাই, সবসময় জ্যামিতির ক্ষেত্রে, এই ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে ত্রিভুজ আঁকা হবে বা জ্যামিতিক যে কোনো ফিগার আঁকা হবে হাতে, নট স্কেলে। তার মানে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে ধরেন যে এটা ছোট মনে হচ্ছে, কিন্তু এমন প্রমাণ দেওয়া আছে যে প্রমাণ বলতেছে এটাই সবচেয়ে বড়, তাহলে ওইটাই মেনে নিতে হবে। বোঝা গেল? তার মানে পুরোটাই প্রমাণের উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, যুক্তির উপর ডিপেন্ড করবে। এবার বলেন স্টেটমেন্ট 1 দিয়ে কি আপনি সবচেয়ে বড় যে কোনটা সেটা কি আইডেন্টিফাই করতে পারছেন কিনা? স্টেটমেন্ট 1-এ বলতেছে, আমরা 2 এর দিকে তাকাবো না, শুধু 1, যে y সমান x প্লাস 3, তার মানে y সমান x প্লাস 3, এটা স্টেটমেন্ট 1 বলে দিতেছে যে y সমান x প্লাস 3। তার মানে আমাদের x প্লাস 3 কথার অর্থ হলো p এবং r এটার ভ্যালু হচ্ছে x প্লাস 3 এই মুহূর্তে। তাহলে বলেন তো আমরা কি বড় কোণ, গ্রেটেস্ট কোণ এর মাপ বা পরিমাপ আইডেন্টিফাই করতে পারবো, বের করতে পারবো? আচ্ছা, এখন আসেন এটা জানতে গেলে আপনার যে জিওমেট্রি যে বেসিকটা অবশ্যই জানতে হবে, সেটা হলো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর, এবং ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। ঠিক এটা কোণের ক্ষেত্রে উল্টাও, সবচেয়ে বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট, সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান। সেই ক্ষেত্রে আমরা এটা যদি x হয়, এটা যদি x প্লাস 2 হয়, তাহলে এটা যদি x প্লাস 3 হয় স্টেটমেন্ট 1 বা এ অনুযায়ী, তাহলে এই বাহুটা সবচেয়ে বড়, তাহলে এই বাহুর বিপরীত কোণ যেটা সেটা সবচেয়ে বড় কোণ। দ্যাট মিন্স এই মুহূর্তে সবচেয়ে বড় কোণ হচ্ছে কিউ। তার মানে সাফিসিয়েন্ট স্টেটমেন্ট 1। তাহলে আনসার এও হইতে পারে, ডিও হইতে পারে। এবার 2, স্টেটমেন্ট বি তে কি বলছে দেখেন। বি তে তারা বলে দিছে x এর ভ্যালু নাকি 2। আচ্ছা, x এর ভ্যালু যদি 2 হয়, তার মানে এইটা হবে 2 আর এটা হবে 2 প্লাস 2, দ্যাট মিন্স 4। এইটা কি হবে বলেন তো? আমি তো y এর মান জানি না, জানি? তাহলে কে বড় কে ছোট সেটা কি বলতে পারবো? এখন আপনি যদি এটা বলেন কেন আমি তো স্টেটমেন্ট 1-এ y এর মান জানি, তাহলে আপনি ডেটা সাফিসিয়েন্সি বুঝেন না কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এতক্ষণ যাবত আমরা আলোচনা করছি এত কিছু, তার মানে আমরা এটা বলতে পারি স্টেটমেন্ট 2 কোনোভাবেই সাফিসিয়েন্ট না, দ্যাট মিন্স অপশন এ হচ্ছে আনসার। ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট ওয়ান, এবং এটাই হবে আমাদের সর্বশেষ কোশ্চেন। এটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে নেওয়া, স্থানাঙ্ক জ্যামিতি, মানে সব জায়গায় কিন্তু টাচ করছে কম বেশি। এবার আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। পয়েন্ট x and y lies in which of the quadrant of the rectangular coordinate system shown below, above না below the, অথবা রাইট সাইডে। এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার এই x অক্ষ এবং y অক্ষ, এগুলো আপনারা সবাই জানেন। তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে এদিকে প্লাস এদিকেও প্লাস, তার মানে সবকিছুই প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা এক্সটা মাইনাস আর ওয়াইটা হয় প্লাস। থার্ড কোয়াড্রেন্টে আমরা যেটা জানি সবই মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টে আমরা এক্সটা প্লাস আর ওয়াইটা মাইনাস। এই তো। এবার আসি স্টেটমেন্ট 1-এ কি বলছে। স্টেটমেন্ট এ তে বলতেছে x প্লাস ওয়াই নাকি 0-র চাইতে ছোট। ভাই বলেন তো, স্টেটমেন্ট ওয়াই অনুযায়ী x প্লাস ওয়াই যদি 0-র চাইতে ছোট হয়, তাহলে আমরা এই জায়গায় যে কাজটা করতে বলছে সেটা কি সম্ভব কিনা, যে পয়েন্ট এক্স ওয়াই লাইস হুইচ কোয়াড্রেন্ট, এক্স ওয়াই আসলে কোন কোয়াড্রেন্টে আছে, 1-এ, 2-এ, 3-তে না 4-এ? বলতে পারবেন স্টেটমেন্ট 1 দিয়া? কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে এক্স এবং ওয়াই এর এক্সাক্ট মান জানি না। ওরা কে বড় কে ছোট, কে নেগেটিভ কে পজিটিভ না সবাই, এটা আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি না। সুতরাং এই স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট না, এই অর্থে আনসার বি অথবা সি অথবা ই হতে পারে। এবার স্টেটমেন্ট 2 নিয়ে কাজ করি। 2 বা বি নিয়ে কাজ করা মানে হলো শুধু বিতেই তাকাবো। তারা বলছে এক্স এর ভ্যালু নাকি 4 আর ওয়াই এর ভ্যালু নাকি -7। এখন আসি, এটা কি আমরা এই চিত্রে আইডেন্টিফাই করতে পারি কিনা? ভালো করে খেয়াল করেন। এক্স এর মান 4 মানে কি, ধরেন এইটা হচ্ছে 4 পজিটিভ দিকে, তাহলে এই দিকে আমরা এখানে আসি আর এই দিক দিয়ে আমরা চিন্তা করি, এটুকু বলে যাই এখানে 4 আছে। আর ওয়াই এর মান 7 -7, তাহলে -7 নিচে, তাহলে এটা হচ্ছে -7। তো আমরা যদি এইবার চিন্তা করি, তাহলে আমি কি কোন কোয়াড্রেন্টে এক্স ওয়াই আছে সেটা কি বের করতে পারছি না? আমরা 4 এবং -7 স্থানাঙ্কটা বের করতে পারছি। তাহলে আমরা বলতেই পারি স্টেটমেন্ট 2 অনলি সাফিসিয়েন্ট। অনলি সাফিসিয়েন্ট মানে কি অপশন বি আনসার। সবাই কি ক্লিয়ার? ওকে, আমরা এত আপনি যে বোর্ডে যে ম্যাথগুলো করেন এগুলো একটু দিয়ে দিলে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। এটা চাচ্ছিলাম না দিতে,
এখন আপনারা এত বেশি রিকোয়েস্ট করছেন দেওয়ার জন্য, রেকর্ডিং অফ করে দেন। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি সবগুলো গুছাই